আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আহ, আপনারা সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন। আমাদের আরও একটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস আজকে শুরু হয়ে যাচ্ছে। আমরা একটু দেখি যে সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না। কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতুহু। ক্লিয়ার স্যার? ওকে, ক্লিয়ার, ভেরি গুড। ওকে, ক্লিয়ার। হুম। তো আমাদের আহ, আরও একটা দিন আমরা ক্লাস করব, মজায় মজায় গণিত করব, মজায় মজায় ম্যাথ করব। যে আমাদের যে গণিতের ভয় আছে এটা আস্তে আস্তে কেটে যাবে। আমরা শতকরার উপরে 10টা ক্লাস করেছি, আজকে লাভ ক্ষতির উপরে 6 নাম্বার ক্লাস এবং শেষ ক্লাস লাভ ক্ষতির উপরে। এরপরে মুনাফা বা সুদ কষা, এটার উপরে ক্লাস হবে, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। তো এক এক করে আমরা গণিতে অনেক স্ট্রং হয়ে যাব এবং গণিতটাই আমাদের স্ট্রং পয়েন্ট হবে এবং যেটাকে বেস করে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় যখন অংশগ্রহণ করব, যে এইটাই আমাদের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট যাতে হয়। তো সেটার জন্য আমরা আসলে চেষ্টা করতেছি এবং সবচেয়ে সহজ নিয়মে, সবচেয়ে সহজ কম সময়ে আমরা যাতে অ্যান্সার করতে পারি। এখান থেকে অনেকেই অ্যান্সার করতে অনেক বেশি সময় লাগাবে, কিন্তু আমি বেসিকও শিখে যাব যাতে বেশি টাইম আমার আসলে মানে জিনিসগুলো মনে রাখতে পারি, আবার খুবই তাড়াতাড়িও আমরা আসলে অ্যান্সার করব। এরকমই আমার আসলে ইচ্ছা এবং আপনারাও এই চেষ্টা থেকে আপনারা সবাই ক্লাসে অংশগ্রহণ করছেন। ওকে, আচ্ছা। তো আমরা দেখতে দেখতে লাভ ক্ষতির একবারে শেষ 2টা পার্টে চলে আসছি। আমরা জানি যে আজকে 6 নাম্বার ক্লাস এবং অ্যাকচুয়ালি 6 নাম্বার ক্লাসে মাত্র 2টা টাইপ বাকি আছে। আমাদের হচ্ছে আমরা 10টা টাইপ মনে হয় করেছি। অ্যাকচুয়ালি আমি আরেকটু শিওর হয়ে নেই, না আমরা 12টা টাইপ করেছি। ওকে, হ্যাঁ, আমরা 12টা টাইপ করেছি আর আজকে আমরা হচ্ছে 13 এবং 14 নাম্বার টাইপ আসলে করব এবং এইটা করলে আমাদের লাভ ক্ষতির রিলেটেড ক্লাসটা আমাদের শেষ হয়ে যাবে। তো আমি একটু আপনাদের সাথে একটা জিনিস একটু শেয়ার করি। আপনাদেরকে আমি আজকে আজকে এই ক্লাসটা আমি একটু দেখে নেই, থামেন একটু 1 সেকেন্ড, একটু ক্লিয়ার করে নেই আগে। আচ্ছা, ওকে, হুম, আচ্ছা, ঠিক আছে। আহ, আমরা আজকে একটা ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরের দিকে আমি কিছু কিছু কোশ্চেন আপনাদেরকে জুমে জুমে আমাকে করতে পারবেন, মানে সরাসরি সরাসরি জুমে করতে পারবেন। এই জন্য জুমের আইডি এবং পাসওয়ার্ডটা আমাদের তো আগে থেকেই দেওয়া ছিল। জুমের আইডি এবং পাসওয়ার্ড গ্রুপের মধ্যে দেওয়া ছিল। তারপরেও আমি আরেকবার জুমের আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া যায় কিনা আমি একটু চেক করে দেখছি। আচ্ছা, জুমের আইডি পাসওয়ার্ড না, আচ্ছা আমি ওইটা দিয়ে রাখতেছি আপনাদের গ্রুপের মধ্যে। আমি তারপরেও আগেই দেওয়া ছিল, যাদের
এখন দরকার নেই, আপনাদের ক্লাসটা শেষের দিকে আর কি মুখে মুখে কোশ্চেন করার একটা সুযোগ দিব এই ক্লাসটার শেষের পরে। তবে আলাদা দিন তো থাকবেই আপনাদের মুখে আপনাদের কোশ্চেন করা বা আপনাদের যাবতীয় সমস্যা নিয়ে আমি যখন কথা শুনতে চাইবো, সেরকম তো আমাদের কাছে একটা সিস্টেম তো আমার থাকবেই, সেটা আমি বলবো। কিন্তু আজকের দিনের জন্য যেহেতু আজকে মাত্র 2টা টাইপ আছে, এই 2টা টাইপের অঙ্ক করার পরেও আপনারা যাতে আমার সাথে একটু কথা বলতে পারেন ডিরেক্টলি, যারা কথা বলতে চান সেই সুযোগটা আমি দিব। ওকে, আচ্ছা, আই থিঙ্ক আমরা হ্যাঁ আমি দিয়ে দিছি, পোস্ট করে দিছি জুমের আইডি এবং পাসওয়ার্ডটা, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষার অঙ্কগুলোর সমাধান আমি একটু বলে রাখি। গতদিন যেগুলা পরীক্ষা নিয়েছি, গতদিন আমি যেই পরীক্ষাটা নিয়েছি সেই পরীক্ষাটার সলিউশন আলাদা করে দেওয়ার প্রয়োজন তেমন নাই, কারণ হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনেরই অ্যান্সার আমি আসলে ক্লাসের মধ্যেই করে দিয়েছি। তো প্রথম যে পরীক্ষাটা ছিল সেইটাতে অনেক কোশ্চেন আমি বাহির থেকে দিয়েছি, কিন্তু গত 2টা পরীক্ষার কোশ্চেনগুলো সবগুলোই বইয়ে মানে আমি যেটা করিয়েছি তার মধ্যে থেকে দিয়েছি। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমি সমাধান করে দিব, সমস্যা নাই। তো আবার ব্যাখ্যা সহ তো ইনক্লুড করে দিছি সেই জন্য এবারকার পরীক্ষারগুলোতে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো সলিউশন যদি লাগে আমি করে দেবো, সমস্যা নেই, সলিউশন যদি লাগে আমি করে দেবো। তো ঠিক আছে, আমরা আমাদের ক্লাস শুরু করে দেই। আমি দেখি সবাই আসছে কিনা, তারপরেও স্টুডেন্ট একটু কম। ওকে, বৃহস্পতিবার কি ক্লাস হয়েছিল? হ্যাঁ, বৃহস্পতিবার ক্লাস হবে না কেন? ক্লাস না হওয়ার কি আছে? প্রতিদিনই ক্লাস হয়েছে, শুধু একটা ক্লাস মানে আপনাদের কোর্স শুরু হওয়ার পরে শুধু একদিন বন্ধ দিয়েছি, মানে একদিন ক্লাস হওয়ার কথা ছিল সেদিন ক্লাস হয়নি, আর বাকি যতদিন ক্লাস হওয়ার কথা প্রতিদিনই ক্লাস হয়েছে, তাই না? অনেক দিন হয়ে গেল যে টানা ক্লাস হচ্ছে, মানে আমাদের তো আসলে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিনই ক্লাস হয়। তো ঠিক আছে, আমরা রেডি হয়ে থাকলে আমরা রেডি কথাটা লিখে দিই, আর কথাটা লিখে দিই, সবাই কমেন্টে আর কথাটা লিখে দেন। হ্যাঁ, আমরা রেডি হয়ে থাকলে আর কথাটা লিখে দেন, আমরা স্টার্ট করে দিব। আর কথাটা লিখে দেন, আর ফর রেডি, আর কথাটা লিখে দেন, আমরা স্টার্ট করে দিব। ওকে 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 ওকে, হ্যাঁ রেডি আমরা, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, আমরা এইবার যে অঙ্কগুলো করব, দেখেন আমাদের বেসিক কত থাকাটা জরুরি। বেসিক থাকলে আমরা যে কোনো অঙ্ক খুব সহজেই করতে পারবো। দেখেন এইখানে আমাদের যে অঙ্কগুলো থাকবে, অঙ্কগুলো অনেকটা এরকম। আপনি অনেক সময় দেখেন, এটা বিসিএস লিখিততে কোশ্চেনটা আসছে, এইটা পিডিতেও কোশ্চেন আসে, তবে কোশ্চেনগুলো যেহেতু আপনি দেখতেছেন এটা হচ্ছে টাইপ নাম্বার 13, তার মানে এটা যত পরে যাবে তত একটু ডিফিকাল্ট টাইপের কোশ্চেন বাড়ে। প্রথম দিকের টাইপগুলো খুবই সহজ ছিল, বিয়োগ করে ভাগ করে দিলে আমাদের অ্যান্সার বের হয়ে যাইতো। তাহলে যেহেতু এটা বিশেষ লিখিততেও আসে, তাহলে একটু তো ডিফিকাল্ট আছেই, কিন্তু আমরা যদি করতে পারি তাহলে জিনিসগুলা আমাদের কাছে ইজি মনে হবে। আমরা যদি বুঝতে পারি তাহলে জিনিসগুলো ইজি মনে হবে। আচ্ছা, কোশ্চেন কি বলেছে যে 10 টাকায় 10টি ও 8 টাকায় এবং 8টি ধরে, 10 টাকায় 10টি এবং 8টি ধরে, মানে একটা হচ্ছে 10 টাকায় 10টা পাওয়া যায়, আবার আরেকটা 10 টাকায় 8টি পাওয়া যায়। সমান সংখ্যক আম কিনে বা আম খরিদ করে 10 টাকায় 9টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখেন, 10 টাকায় 10টি এবং 10 টাকায় 8টি দরে, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো, যখন আমরা ক্রয় করেছি যখন 2 টাইপের আম ক্রয় করেছি। ক্রয়ের বেলা আমরা 10 টাকায় আমরা 10টি করে পেয়েছি এক টাইপের আম, আবার 10 টাকায় আবার 8টি করে পেয়েছি এক টাইপের আম। তাহলে 10 টাকায় 10টিও পাইছি,
10 টাকায় 8টি করেও ক্রয় করেছি। ক্রয়ের বেলা আমাদের সিস্টেম ছিল এটা, 10 টাকায় 10টি ক্রয় করেছি, 10 টাকায় 8টি ক্রয় করেছি, ক্রয় করেছি, এটা ক্রয়ের বেলা ব্যাপারটা ছিল এরকম। আচ্ছা, এখন বিক্রয় করার বেলা আমরা যখন বিক্রয় করেছি, বিক্রয়, তখন প্রতি 10 টাকায় আমরা 9টি দরে বিক্রি করেছি, 10 টাকায় 9টি দরে আমরা বিক্রি করেছি। বিক্রি করার সময় আমরা এই জিনিসটা করেছি। তো এখানে আরেকটা ট্রিক্স হচ্ছে 10 টাকায় 10টি এবং 10 টাকায় 8টি, 10 টাকায় 10টি এবং 10 টাকায় 8টি সমান সংখ্যক আম, মানে 10 টাকায় 10টি দরে যে আমি আম কিনছি, এইটা যেই পরিমাণ আম কিনছি, 10 টাকায় 8টিও সমান সংখ্যক আম আসলে আমি কিনেছি, সমান সংখ্যক আম কিনেছি, সমান সংখ্যক, মানে আলাদা সংখ্যক না যে এখানে 10টি কিনছি এখানে 8টি কিনছি এরকম না। এইটা যদি 100টা কিনি এটাও 100টা কিনছি, এটা যদি 80টা কিনি এটাও 80টা কিনছি, মানে সমান সংখ্যক আম কিনেছি। মানে 10টি দরে যতটা আম কিনেছি 10 টাকায় 8টি দরেও সেম পরিমাণ, সেম সংখ্যক আম কিনেছি, এবং 10 টাকায় 9টি দরে আমি বিক্রি করেছি। যে এখানে যতগুলো আম কিনেছি সবগুলো আম 10 টাকায় 9টি দরে বিক্রি করছি। তো আমাদের কোশ্চেনটা হচ্ছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হচ্ছে, এটা আমাদের হচ্ছে কোশ্চেন কি বুঝা গেছে? আমি একটু জানতে চাচ্ছি আমরা কি কোশ্চেন বুঝেছি? ইজ ইট ক্লিয়ার? কোশ্চেনটা ক্লিয়ার কিনা? ইজ ইট ক্লিয়ার? ইয়েস অর নো? আমাদের কাছে কোশ্চেন ক্লিয়ার কিনা? আমরা 10 টাকায় 10টি দরে জয়টা আম কিনেছি, 10 টাকায় 8টা দরেও সেম সংখ্যক আম কিনেছি। মনে করেন 10 টাকায় 10টা দরে, মানে 10 টাকায় 10টা দরে আমি 200 আম কিনছি, তাহলে 10 টাকায় 8টা দরেও আমি 200 আমি কিনেছি, তাহলে 200 400 আম কিনলাম, তাহলে ওই 10 টাকায় 9টি দরে এই 400 আম বিক্রি করে দিছি, তাহলে আমার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? কোশ্চেন হচ্ছে এটা। কথা কি বুঝছি? আমাদের কোশ্চেনটা ক্লিয়ার কিনা? কোশ্চেন ক্লিয়ার? ওকে, আর একবার বলেন। ওকে, ঠিক আছে, আর একবার বলছি। মনে করেন 10 টাকায় 10 টাকা দিয়ে আপনি 10টা আম কিনছেন, পাবেন এরকম টাইপের কিছু আম কিনছেন। তো এইরকম আপনি মনে করেন 500টা আম কিনছেন, আবার 10 টাকায় 8টা করে আম পাবেন, এরকম করে আরো 500 টাকার আম কিনলেন, 500টা আম কিনলেন, তার 500 1000 যে আম কিনলেন সেই 1000 আম আপনি 10 টাকায় 9টি দরে বিক্রি করে দিলেন। আপনাকে বলা হলো কত আপনার লাভ বা ক্ষতি আপনার আসলে কি হবে, হ্যাঁ, বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে। আপনার কোশ্চেন হচ্ছে এটা। এখানে কোশ্চেনের ট্রিক্সটার মধ্যে এখানে সবচেয়ে বড় বিষয় যেটা, হ্যাঁ সবাই বুঝেছি, কোশ্চেন তো বুঝেছি, মানে এখানে 10 টাকায় 10টি দরে জয়টা আম কিনবো, 10 টাকায় 8টি দরে সমান সংখ্যক আম কিনবো। এখানে সবচেয়ে বড় ট্রিক্স যেটা, কেউ যদি এই দুটা যোগ করে যে হ্যাঁ 10 10 20 টাকায় আমি 20 টাকায় তো আমি আম কিনলাম 18টি, 20 টাকায় আম কিনলাম 18টা, আর এখানে 10 টাকায় আম কিনছি কয়টা, মানে 18টার দাম হচ্ছে এখানে 20 টাকা পড়ছে, তাহলে 18টার দাম যদি 20 টাকা পড়ে, আর কেউ যদি এইভাবে অঙ্ক করে যে 18টার দাম এখানে কিনছি 18টির ক্রয় করেছি, তার মানে হচ্ছে 18টির ক্রয় মূল্য হচ্ছে আমাদের 20 টাকা, তাহলে এর অর্ধেক মানে একটির ক্রয় মূল্য হবে কত, উপরে 20 নিচে 18, আর 9টির ক্রয় মূল্য কত হবে, 20 গুণন 9 ভাগ হচ্ছে 18, মানে অ্যাকচুয়ালি অর্ধেক হবে, তাই না? তার মানে আমাদের আস্তে আস্তে 10 টাকা, তার মানে 9টার ক্রয় মূল্য দাঁড়াচ্ছে আমাদের 10 টাকা, 9টার বিক্রয় মূল্য আমাদের আসলে 10 টাকা। সেখান থেকে মনে হবে লাভও হয় নাই ক্ষতিও হয় নাই, এরকম মনে হবে, কিন্তু অঙ্কটা আসলে ভুল। এই অঙ্কটা আসলে ভুল। প্রথম এই জিনিসটা আগে বুঝতে হবে, এইভাবে করে অঙ্ক করলে অঙ্ক হবে না, এইভাবে করে অঙ্ক করলে অঙ্ক হবে না। কথা কি বুঝছি? এটা কি বুঝেছি? এইভাবে করে যদি আমরা অঙ্ক করি তাহলে অঙ্ক হবে না। কেন হবে না? এটার পিছনে রিজন কি? যে আমি 10 টাকায় 10টা আর 10 টাকায় 8টা, তাহলে 10 10 20 টাকা আমি 18টা পাচ্ছি, তাহলে 18টার দাম 20 টাকা, 18টা কিনছি 20 টাকায়, তাহলে একটা কিনছি কত, 9টা কিনবো, তাহলে কয়টা, 10 টাকায়, কিন্তু 9টা আবার বিক্রিও করছি আমরা 10 টাকায়, তার মানে কি ক্রয় মূল্য বিক্রয় মূল্য তো সমান, তার মানে লাভও নাই ক্ষতিও নাই। এইভাবে অঙ্ক করলে আসলে হবে না। কথা কি বুঝলাম? এইভাবে অঙ্ক করলে হবে না। কেন হবে না? কোশ্চেনটা হচ্ছে কেন হবে না, এটার পিছনে রিজন হচ্ছে এইখানে বলা হয়েছে সমান সংখ্যক আম ক্রয় করতে হবে।
এইটা যেই পরিমাণ আম ক্রয় করব এটাও সমান সংখ্যক আম ক্রয় করব, কিন্তু এখানে তো আমি 10টার জন্য দাম বের করছি, এখানে তো 8টার জন্য দাম বের করছি, এই দুটো তো সমান না। তাহলে এখানে যে বললো কথাটা সমান সংখ্যক আম ক্রয় করে, মানে এইটা যত দরে, এই যে 10 টাকা দরে আমি 10 টাকায় 10টা যত মানে দরে জয়টা আম কিনবো, 10 টাকায় 8টা দরেও সমান সংখ্যক আম কিনবো। কিন্তু এইখানে আমি কি দেখাচ্ছি যে 10 টাকা এটা 10টা পাইছে, এটা 8টা পাইছে, এখন যোগ করে দিচ্ছি না, আমাকে এইটা যদি 10টা কিনি এটারও 10টার দাম বের করতে হবে, তারপরে এই 10 10 20টা বিক্রির দাম বের করতে হবে। এটা যদি 100টা কিনি এটাও 100টা বের করতে হবে, তারপরে যোগ করে আমাকে আসলে ক্রয় মূল্যটা বের করতে হবে। এই কারণে এটা আসলে ভুল। এখন তাহলে আসলে আমাদের নিয়মটা কি হবে? তাহলে আমরা এখন অঙ্কটা করব। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে আসলে ঘটনাটা কোথায়। ঘটনাটা হচ্ছে এইটা জয়টা কিনছি, এইটাও সমান সংখ্যক কিনতে হবে, দুটাই। এখন সমান সংখ্যক কেনার ক্ষেত্রে আমরা দেখেছি এইটা একটা কিনলাম, একটার দাম বের করলাম, এটারও একটার দাম বের করলাম, একে দুইটার দাম বের করে যোগ করে দিলাম, আর এখানেও 9টা থেকে দুইটার দাম বের করলাম, সেইভাবে করে অঙ্ক করা যায়। কিন্তু একটি করে করলে আমরা সবাই জানি এখানে একটা ভগ্নাংশ আসবে, আর ভগ্নাংশ দিয়ে অঙ্ক করাটা কঠিন। আমরা এর আগে যারা ক্লাস করেছি সবাই আমরা জানি যে ভগ্নাংশ দিয়ে আমাদের অঙ্কটা করাটা কঠিন হবে। আমি কি ভগ্নাংশ দিয়ে করব নাকি ভগ্নাংশ বাদ দেওয়ার জন্য লসাগু দিয়ে অঙ্কটা করব, এটা একটু আমাকে বলেন, আপনারা একটু কমেন্ট করেন যারা আমার ক্লাসগুলো আগে করেছেন। হ্যাঁ, ক্লাসটা আগে করেছেন, একটি করে করলে আমাদের আসলে ভগ্নাংশে আসবে, নাকি আমরা লসাগু করে ভগ্নাংশ যাতে না আসে সেই কাজটা করব, একটু আমাকে বলেন। সবাই কমেন্ট করেন যারা আমার ক্লাসগুলো আগে করেছেন যে ভগ্নাংশ দিয়ে করলে আমাদের লসাগু দিয়ে, ওকে, ভগ্নাংশ যাতে না আসে সেই জন্য লসাগু দিয়ে করব, রাইট। তাহলে ওকে, সবাই লসাগু দিয়ে করতে বলছে, কারণ সবাই আমরা জানি লসাগু দিয়ে করার একটা আলাদা রকমের বেনিফিট আছে, যে আমাদের এখানে ভগ্নাংশ আর আসবে না। তা লসাগু দিয়ে আমরা অঙ্কটা যদি করি, অঙ্কটা এখান থেকে আমরা শুরু করলাম, এবার আমরা অঙ্কটা শুরু করতেছি। হ্যাঁ, অঙ্কটা শুরু করলাম। আচ্ছা, এটা হচ্ছে সমাধান, এখান থেকে আমরা সমাধান শুরু করলাম। আচ্ছা, ঠিক আছে, দেখেন প্রথমে আমরা বলবো যে 8, 9 এবং 10-এর লসাগু। 8, 9 এবং 10-এর লসাগু। 8, 9 আর 10-এর লসাগু কত? আচ্ছা, এখানে করেই ফেলি। 8, 9 এবং 10, 2 দিয়ে দিলে 4, 9 এবং 5, তার মানে আমরা বলতে পারি 5, 9, 45, 45 গুণন 4 মানে 180, তাকে 2 দিয়ে গুণ করলে 360, তার মানে লসাগু সমান হচ্ছে, লসাগুটা আসে হচ্ছে 360। তার মানে আমরা বলতে পারি যে 10টির ক্রয় মূল্য আমাদের হচ্ছে 10 টাকা, তার মানে একটির ক্রয় মূল্য আমাদের হচ্ছে 10/10, মানে হচ্ছে আমাদের 1 টাকা। তাহলে 360-টির ক্রয় মূল্য, 360-এর ক্রয় মূল্য, তাহলে 1 গুণন 360 মানে 360 টাকা, তাই না? ওকে, আচ্ছা। আবার 8টির ক্রয় মূল্য, যে 8টি যে দরে যে আমরা ক্রয় করেছি, 8টির ক্রয় মূল্য যদি আমরা হিসাব করি, 8টির ক্রয় মূল্য আমাদের বলেছে 10 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য 10/8 টাকা, এবং 360-টির ক্রয় মূল্য তাহলে 10 গুণন 360 ভাগ হচ্ছে 8, তার মানে আমরা বলতে পারি যে 8 8 8, 4 8 32, 5 8 40, তার মানে 450 টাকা। ঠিক আছে, তার মানে আলটিমেটলি আমরা দেখলাম যে 360টা আমরা ক্রয় করছি, ওই যে 10 টাকায় 10টি ধরে আমরা 360টা ক্রয় করলাম, সেটার দাম লেগেছে 360 টাকায়। 360টি ক্রয় করেছি, 360 টাকা লেগেছে। 10 টাকা 8টি ধরে আমরা 360টি ক্রয় করেছি, 450 টাকা লেগেছে, 450 টাকা লেগেছে। তাহলে মোট 360 যোগ 360 মানে 360 আর 360 যোগ করলে 720। এই 720টির ক্রয় মূল্য আমাদের পড়ছে, ক্রয় মূল্য আমাদের পড়ে কত?
এটার ক্রয় মূল্য আমাদের পরে হচ্ছে 360 প্লাস হচ্ছে 450। আচ্ছা, এই দুটো যদি যোগ করি 0 আর 6 আর 5 হচ্ছে 11-র 1, আর এখানে 810 টাকা। তাহলে এখানে আমাদের 810 টাকা আসতেছে ক্রয় মূল্য। আচ্ছা, এইবার যদি আমরা বিক্রয় মূল্যের দিকে তাকাই, যে 9টির বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, তাহলে 9টির বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 10 টাকা। বিক্রয় মূল্য যেহেতু 10 টাকা, তাহলে মোট আমরা ক্রয় করছি 720টা। তাহলে এই 720টার বিক্রয় মূল্য কত হবে? 720টার বিক্রয় মূল্য হবে, আচ্ছা একটির বিক্রয় মূল্য আগে লিখি, একটির বিক্রয় মূল্য হবে উপরে 10 নিচে 9 টাকা। তাহলে 720টার বিক্রয় মূল্য আমাদের হবে 10 গুণন 720 ভাগ হচ্ছে 90। 0 0 কেটে দিলাম, 8 9 72, তার মানে আসতেছে শূন্য, তো কাটা দেওয়ার কিছু নেই, কিন্তু শূন্য নাই নিচে, এখানে আসতেছে 80, মানে হচ্ছে 800 টাকা। তার মানে 800 টাকা। তাহলে 800 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, 810 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমাদের এখানে লাভ হইল না ক্ষতি হইল? তাহলে আমরা দেখতেছি এখানে অ্যাকচুয়ালি হয়েছে ক্ষতি। তাহলে ক্ষতি কত টাকা হয়েছে? 810 মাইনাস হচ্ছে 800 টাকা। তার মানে কত টাকা ক্ষতি? 10 টাকা ক্ষতি। কত টাকা 10 টাকা ক্ষতি? ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি ডিপেন্ড করে। তার মানে ক্ষতির যদি আমরা পার্সেন্টেজ হিসাব করি, ক্ষতির পার্সেন্টেজ হলো এরকম, 10 টাকা ক্ষতি হয়েছে কত টাকার মধ্যে? আমরা দেখতেছি ক্রয় মূল্য ছিল 810 টাকা, তার মানে 810 টাকায় আমরা 10 টাকা ক্ষতি পাইছি, ইন্টু হচ্ছে 100%। তার মানে 0 সাথে 0 কেটে দিলাম, তার মানে 100 ভাগ 100 ভাগ হচ্ছে 81% আমাদের হচ্ছে ক্ষতি। ঠিক আছে? তাহলে 100 ভাগ 81% আমাদের হচ্ছে ক্ষতির পরিমাণ। আচ্ছা, সিস্টেমটা কি বুঝেছি? ক্ষতিটা কারণ হয়েছে যে 720টা ক্রয় করেছি আমরা হচ্ছে 810 টাকায়, আবার ওই 720টাই আমরা বিক্রি করার সময় 800 টাকায় বিক্রি করছি। তার মানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে আমরা জানি ক্ষতি হয়। যেহেতু এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, তার মানে অবশ্যই আমাদের ক্ষতি হয়েছে, এবং ক্ষতির পরিমাণটা আমাদের হচ্ছে 10 টাকা। 800 ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানে ক্ষতি হচ্ছে 10 টাকা। কত টাকায়? আমরা জানি 10 ভাগ ক্রয় মূল্য ইন্টু 100%। ওকে, সমস্যা নাই, না বুঝলেও ক্ষতি নাই। হ্যাঁ, দুইটা টাইপই করে দিব, সমস্যা নাই, কোনো প্যারা নাই, দুইটা টাইপই করে দিব। আচ্ছা, কোনো প্যারা নাই। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, বুঝছি। আসেন আমরা বোঝার চেষ্টা করি, কোনো সমস্যা নেই। আমি এই টাইপটা এত পরে দিছি কেন, 13 নাম্বার টাইপ কেন দিছি? অবশ্যই লাভ ক্ষতির এই টাইপটা একটু ডিফিকাল্ট টাইপ। আমি এই অঙ্কটা আমি আবার বুঝাই দিব, এই অঙ্কটাই আবার বুঝাই দিব। সবার যদি করা হয়ে যায় অঙ্কটা আমি আরো বুঝাই দিব, কিন্তু একটু পরে বুঝাই দিব। এবং এখানে আরেকটা আমি জিনিসও বলে দিব, একটা জিনিস আমি বলে দিব, খেয়াল করবেন। যে জিনিসটা আমি বলে দিব সেটা হলো যে যদি কখনো দেখেন, এইটা কিন্তু বিসিএস এমসিকিউতেও আসছে, বিসিএস এমসিকিউতেও আসছে, এই সেম জিনিস বিসিএস এমসিকিউতেও আসছে। তো সাধারণত যদি আপনি কোশ্চেনটা যদি আপনি দেখেন এমসিকিউতে আসছে, কোথায় আসছে? যদি আপনি এমসিকিউতে আসছে যদি দেখেন,
তাহলে অঙ্কটা করার একটা সিস্টেম আছে। আপনি নিশ্চয়ই এমসিকিউতে এত বড় করে অঙ্ক করতে পারবেন না, পারবেন? এমসিকিউতে কি এত বড় করে অঙ্ক করতে পারবেন? পারবেন না, পারবেন না। আগে আপনাকে আমি বলতেছি, এমসিকিউতে যদি আসে, এইটা একটা সহজে করার একটা সিস্টেম আছে। যদি আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে এরকম যদি এমসিকিউটা থাকে, টাকায় 3টি দরে, টাকায় 5টি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় 4টি দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আপনি যদি দেখেন যে এখানে যে পরিমাণগুলো দেওয়া আছে, একটা হচ্ছে 3টি আর একটা আছে 5টি, এই দুটারই মাঝখানের সংখ্যাটা দেওয়া আছে এখানে কত? 4টি। মানে 3, 4, 5 এরকম যদি সিরিয়াল থাকে, যে এখানে যেটা থাকবে এখানে যেটা থাকবে তার মাঝখানের সংখ্যাটার পরিমাণ বিক্রয় করতে বলছে, তাহলে সব সময় মনে রাখবেন এই এমসিকিউ এর একটা শর্টকাট আছে। সেইটা কি? এইটা অল টাইম ক্ষতি হবে। এখানে অল টাইম কি হবে? ক্ষতি হবে। মনে রাখতে হবে, লাভ কখনোই হবে না। যদি এখানে যেই মানটা দেওয়া আছে, এখানে যেই মানটা দেওয়া আছে, এই 3 আর 5 এর মাঝখানের সংখ্যাটা আপনি যদি বিক্রি করেন, সবসময় ক্ষতি হবে। তার মানে আমাদের আনসার হয় হবে গ, না হলে হবে খ, কারণ এই দুটাতে ক্ষতি আছে। যেই দুটাতে লাভ আছে এটা লাভ হবে না অ্যান্সার, যেটা লাভ আছে সেটা হবে না অ্যান্সার। তাহলে ক্ষতির পরিমাণ কত? ক্ষতির পরিমাণ হচ্ছে 100 ভাগ বিক্রয়ের পরিমাণের উপর স্কয়ার। 100 ভাগ বিক্রয়ের পরিমাণের উপর স্কয়ার পার্সেন্ট ক্ষতি হবে। 100 ভাগ বিক্রয়ের পরিমাণ মানে কি? 100 ভাগ, দেখেন বিক্রি করছেন কতটি টাকায়, কয়টি? 4টি। তাহলে 4টি বিক্রি করলে 4-এর উপর স্কয়ার, তার মানে 100 ভাগ হচ্ছে 16। আমরা জানি 4 দিয়ে কাটাকাটি করলে 4 4-এ 16, 4 25-এ 100। তাহলে মানে 25কে 4 দিয়ে যদি আপনি ভাগ করেন, তাহলে 4 6 হচ্ছে 24, এখানে আসতেছে 1, তার মানে দশমিক দিলে একটা 0, 4 দ্বিগুণে আসে 8, 2 0, 4 5-এ আসে 20। তার মানে আমরা পাচ্ছি 6.25% আমাদের হচ্ছে লাভ, তার মানে আমাদের ক্ষতি 6.25% আমাদের অ্যান্সার হবে। প্রথম কথা হচ্ছে এমসিকিউতে যদি আসে কি করবেন সেটা আমি একটু বলে রাখলাম। কেউ কেউ তো এমসিকিউই পরীক্ষা দিবেন এই টাইপের কোশ্চেন, যেমন এর আগের অঙ্কটাতেও দেখেন, খেয়াল করে এর আগের অঙ্কটাতেও কিন্তু সেম কাহিনী। টাকায় 10টি দরে ক্রয় করছেন এবং টাকায় 8টি দরে বিক্রি করছেন, মানে 10 টাকায় 10টি দরে আর 8টি দরে ক্রয় করছেন, আর বিক্রি করার সময় 9টি দরে বিক্রি করছেন। তার মানে কি? এই দুটার মাঝখানের নাম্বারটা এটা, তার মানে এইটাও আপনার 100 ভাগ, মানে এটা সবসময় কি হবে? ক্ষতি হবে। এরকম যদি দেওয়া থাকে এমসিকিউ, ফর এমসিকিউ আগে বলে রাখি, ফর এমসিকিউ অ্যান্সার কি হবে? সবসময় হবে ক্ষতি। যদি এরকম দেওয়া থাকে সবসময় হবে ক্ষতি। ক্ষতির পরিমাণ কত? 100 ভাগ বিক্রয়ের পরিমাণের উপর স্কয়ার। বলেন তো বিক্রয় কতটুকু করছি আমরা? বিক্রয় করছি আমরা 10 টাকা কয়টি দরে? 9টি দরে বিক্রয় করছি 9টি, তাহলে 9-এর উপর স্কয়ার, তার মানে 100 ভাগ হচ্ছে 81%। এই যে দেখেন 100 ভাগ 81% আমাদের অ্যান্সার। দেখেন আমরা রিটেনেও যে করছি 100 ভাগ 81%ই আমার অ্যান্সার আসছে। আমরা কি এমসিকিউটা বুঝছি কিনা একটু কমেন্ট চাই। আমরা এমসিকিউটা বুঝছি কিনা, এটা কি বুঝছি, এটা আমি একটু জানতে চাই। সবাই একটু জানেন, সবাই জানান যে এমসিকিউটা ক্লিয়ার কিনা। মানে যতটি ক্রয় করব, এই যে এইটার মাঝখানের পরিমাণ যদি আমি বিক্রয় করি, পরপর যদি এটা 3টা সংখ্যা হয়, তাহলে 100 ভাগ বিক্রয়ের পরিমাণের উপর স্কয়ার। এটা হচ্ছে ফর এমসিকিউ। ওকে, এমসিকিউ বুঝছি। যেমন এখানে আরেকটা আছে, টাকায় 4টি দরে, এইটার একটু অ্যান্সার বলেন। টাকায় 4টি এবং টাকায় 6টি দরে সমান সংখ্যক আমরা কিনে এক ব্যক্তি টাকায় 5টি দরে বিক্রি করলে, দেখেন 4 আর 6 এটার মাঝখানের সংখ্যাটা দেওয়া আছে এখানে 5, এইরকম যদি দেওয়া থাকে সবসময় ক্ষতি হবে, তাই না? এবং ক্ষতির পার্সেন্টেজ কত একটু বের করেন, ক্ষতির পার্সেন্টেজ কত এটা একটু বের করেন। ক্লিয়ার? কত আসে? ভেরি গুড, সুন্দর। এখানে যেহেতু বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 5টি, তার মানে 100 ভাগ বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 5টি, 5-এর উপর স্কয়ার পার্সেন্ট, তার মানে 100 ভাগ 5-এর উপর স্কয়ার মানে 25, তার মানে এত পার্সেন্ট। আমরা জানি 100কে 25 দিয়ে ভাগ করলে আসে 4, তার মানে অ্যান্সার হবে 4%। কি 4% লাভ না ক্ষতি? অ্যান্সার হচ্ছে সবসময়ই ক্ষতি হবে। যদি এই সিচুয়েশনে তারা দেওয়া থাকে তাহলে সবসময় ক্ষতি হবে, তার মানে 4% হবে ক্ষতি। অস্থির না? অস্থির লাগছে? এমসিকিউটা অস্থির লাগছে না? অস্থির টাইপের এমসিকিউ, তাই না?
অস্থির এমসিকিউ, তাই না? হ্যাঁ, এখন মানে যারা এমসিকিউ নিয়ে এটাতে প্যারায় ছিলেন তাদের জন্য আমি এটা বললাম, কিন্তু এই সিচুয়েশন দেওয়া না থাকলে আপনার শর্টকাটে করার কোনো সিস্টেম নাই। যদি সিচুয়েশন আপনার এরকম না থাকে, যেমন এইটাতে ওইরকম সিচুয়েশন নাই, সেক্ষেত্রে আপনাকে নর্মাল নিয়মে করতে হবে, এবং নর্মাল নিয়মটা কিন্তু বড় নিয়ম, নর্মাল নিয়মটা কিন্তু বড় নিয়ম, আমাদের কিন্তু মানে বিষয়টা বুঝতে হবে। হ্যাঁ, এটাই। তবে আপনাদের বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় যদি এই টাইপের অঙ্ক আসে 99% কেসে এই কাহিনী দেখবেন, এখানে যে দুইটা মান দেওয়া আছে তার অর্ধেক মানটা এখানে দেওয়া আছে, মানে অর্ধেক তো না, মাঝখানের মানটা এটা দেওয়া আছে, এটা ম্যাক্সিমাম কেসে আসে না। এখন অঙ্কগুলো আমরা একটু রিটেনে করার চেষ্টা করি, এই দুটা অঙ্ক আমরা রিটেনে করার চেষ্টা করি, যেই দুটো আমরা এমসিকিউতে এটা করলাম সেটাই আমরা রিটেনে করার চেষ্টা করি। ভালো করে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, খুবই মানে ইজিভাবে করে দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, খেয়াল করেন। ওকে, ঠিক আছে। ওকে, প্রথমত আমরা চলে আসি 98 নাম্বারটা কিভাবে করে এমসিকিউ আমরা করব। 98 নাম্বারটা এমসিকিউতে করলাম 6.25%, এটা আমরা রিটেনে কিভাবে করব। লিখিত কি বলছে, টাকায় 3টি এবং টাকায় 5টি দরে আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় 4টি দরে বিক্রি করছে। ওকে, ঠিক আছে। তার মানে ক্রয়ের বেলা কি করছে, ভালো করে কোশ্চেনটা বুঝেন আগে। ক্রয়ের বেলা কি করছে, ক্রয় করছে হচ্ছে আমাদের, আর এই পাশে করলাম হচ্ছে আমাদের বিক্রয়। বিক্রয়ের বেলা কি করছে, এই তো কাহিনী, ঠিক আছে। ক্রয়ের বেলা সে করেছে টাকায় 4টি দরে, মানে টাকায় মানে কিন্তু 1 টাকায় 4টি ক্রয় করেছি, আবার টাকায় 6টি দরেও ক্রয় করেছি, 6টি দরে ক্রয় করেছি। কি সংখ্যক, সমান সংখ্যক, মানে উপরেরটাও যেই সংখ্যক ক্রয় করেছি নিচেরটাও সেই সংখ্যক ক্রয় করেছি। আর বিক্রয়ের বেলা টাকায় কতটি দরে বিক্রি করেছি, টাকায় 5টি দরে বিক্রি করেছি। টাকায় মানে কত টাকায়, 1 টাকায় 5টি দরে বিক্রয় করেছি। তাহলে আমার কাছে কোশ্চেন হলো শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখান থেকে আমাদের একটা কোশ্চেন জাগ্রত হয়েছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আচ্ছা, আপনাদেরকে লসাগুর নিয়মে করার ফলে অনেকে বিষয়টা বুঝতে একটু ঝামেলা হয়েছে, তাই একেবারে বেসিক নিয়মে, ভগ্নাংশ আসলে আসবে, আমি একেবারে বেসিক নিয়মে অঙ্কটা আগে করাই, তারপরে আমি লসাগুর নিয়মে করাই। তাতে করে আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হবে, মানে বুঝতে আপনাদের বেটার হবে। আগে বেসিক নিয়মটা করাই, মানে আমি বুঝেছি আপনারা চাইছিলেন লসাগুর নিয়ম, কিন্তু আমি একেবারেই বেসিক নিয়মটা না করানোর ফলে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে একটু সমস্যা হয়েছে। ঠিক আছে, আগে বেসিক নিয়মটা বুঝেন। ব্যাপারটা হলো এইটা 1 টাকায় 4টা কিনছি, এইটা 1 টাকায় 6টি কিনছি, কিন্তু এইটা 4টার এইটা 6টার হিসাব করলে হবে না, কারণ 1 টাকায় 4টি পাওয়া যায়, এটা 1 টাকায় 6টি পাওয়া যায়, কিন্তু এইটা জয়টা কিনবো এটাও তয়টাই কিনবো, কারণ সমান সংখ্যক আমরা কিনবো। তাহলে আমরা এখানে যদি বলি 4টি ক্রয় করেছি, 4টির ক্রয় মূল্য আমাদের হচ্ছে 1 টাকা, 4টি ক্রয় করেছি, যেটা 4 টাকা দরে সেটা হচ্ছে 4টার ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে আমি যদি চিন্তা করি এই 4টি দরে আমি ক্রয় করছি একটা, তাহলে একটার ক্রয় মূল্য হবে 1/4 টাকা। তার মানে একটার জন্য আমাদের ক্রয় মূল্য হচ্ছে 4/1 টাকা। আবার 6টি দরে যে ক্রয় করছি, 6টি দরে যেটা ক্রয় করছি, টাকায় 6টি যেটা পাওয়া যায়, তাহলে 6টির ক্রয় মূল্য যদি আমরা চিন্তা করি যে 6টির ক্রয় মূল্যও আমাদের হচ্ছে কয় টাকা, 1 টাকা। তাহলে আমরা এখান থেকে আমরা যদি বলি একটির ক্রয় মূল্য কত, তাহলে হচ্ছে 1/6 টাকা। রাইট, বুঝছি। এখন যেটা কথা সেটা হলো যে এইটাও আমি একটি ক্রয় করলাম, একটার জন্য বের করলাম, এটাও আমি একটির জন্য বের করলাম, তাহলে সমান সংখ্যক ক্রয়ের জন্য আমরা বের করে ফেললাম যে এইটাও একটার জন্য আমি বের করেছি, তাহলে সমান সংখ্যকের জন্যই বের হচ্ছে। তাহলে একটা এবং একটা মিলে মোট কয়টা হলো, 2টা। তাহলে এই দুইটারই ক্রয় মূল্য, এইটা একটা, এই দুইটার ক্রয় মূল্য কত, যেহেতু সমান সংখ্যক ক্রয় করেছি, দুইটাই একটা করে যদি ক্রয় করি তাহলে আমরা যোগ করে দিতে পারবো। তাহলে 4/1 টাকা প্লাস হচ্ছে 6/1 টাকা, এই দুটা যদি আমরা যোগ করি তাহলে 4 আর 6 এর লসাগু হচ্ছে 12, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, এখানে আসতেছে 2, তার মানে 5/12 টাকা।
তার মানে আমরা বলতে পারি দুইটার ক্রয় মূল্য হচ্ছে 5/12 টাকা। তার মানে দুইটার টোটাল ক্রয় মূল্য আমাদের দাঁড়াইলো 5/12 টাকা। ক্লিয়ার? দুইটার ক্রয় মূল্য এটা। এখন কথা হইল, আমরা এখন দুইটার যেহেতু ক্রয় মূল্য পেয়েছি, এই টাকায় 5টি মানে ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি, দুইটার জন্য ক্রয় মূল্য পেয়েছি। আমি কি বলছি, সমান সংখ্যকের জন্য আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে। তার মানে 5টার বিক্রয় মূল্য তো 1 টাকা, 1 টাকায় যেহেতু 5টা বিক্রি করছি, আমার তাহলে দুইটার বিক্রয় মূল্য কত সেটা বের করতে হবে। তারপরে আমি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে কম্পেয়ার করতে পারবো। জেনারেল নিয়ম হচ্ছে এটা, জেনারেল নিয়ম। দেখেন, 4টার ক্রয় মূল্য 1 টাকা, 4টির ক্রয় মূল্য 1 টাকা, তাহলে 1টার ক্রয় মূল্য 4/1 টাকা। 6টার ক্রয় মূল্য 1 টাকা, তাহলে 1টার ক্রয় মূল্য 6/1 টাকা। তাহলে 1 2টার ক্রয় মূল্য দাঁড়াইলো আমাদের 4/1 প্লাস 6/1। তাহলে যোগ করে দিলে 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 12কে 6 দিয়ে ভাগ করলে 2, তার মানে 12/5 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্যের বেলা 5টির বিক্রয় মূল্য, 5টির বিক্রয় মূল্য আমাদের হচ্ছে 1 টাকা। 5টির বিক্রয় মূল্য কত টাকা? 1 টাকা। তাহলে আমাদের তো একটির বিক্রয় মূল্য আগে বের করব 1/5 টাকা, কিন্তু আমার অ্যাকচুয়ালি লাগবে দুইটির জন্য, কারণ দুইটাই যেহেতু ক্রয় মূল্য বের করছি, তাহলে দুইটারই বিক্রয় মূল্য বের করতে হবে। তার মানে 1 × 2 ভাগ হচ্ছে 5, মানে 2/5 টাকা। তার মানে 2/5 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তো আমরা যদি এখন একটু হিসাব করি, এখানে ক্রয় মূল্য বেশি নাকি বিক্রয় মূল্য বেশি? আমি আপনাদেরকে একটা হিসাব করা শিখাইছি যে ভগ্নাংশের বড় ছোট বের করার, গতদিন আমি একটু রাফে বের করা শিখাইছি যে 12/5 বড় নাকি 5/2 বড়। এটা আমরা কিভাবে করে বের করতে পারি? অ্যান্সার হচ্ছে বজ্র গুণন করে। কিরকম? এই 5-এর সাথে এই 2টা গুণ করবো, এই 5 আর এই 5 গুণ করে এইটার উপরে বসাবো, 5 5 25। আবার এই 2-এর সাথে এই 2-এর সাথে এই 12 গুণ করে এর উপরে বসাবো, 12 2 24। যেহেতু 25টা বড়, তার মানে বাম পাশেরটা বড়। তার মানে বাম পাশেরটা বড় মানে কি 12/5 বড়, তার মানে ক্রয় মূল্য বড়। ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয়। আবার বুঝি, আবার ভালো করে বুঝেন। 12/5 বড় নাকি 5/2 বড়? কিভাবে বের করবো? 12/5 5/2। তাহলে আমরা এই 5-এর সাথে এই 5 গুণ করে উপরে বসাবো, 5 5 25, 2-এর সাথে 12 গুণ করে উপরে বসাবো। 24 আর 25-এর মধ্যে 25 বড়, তার মানে 12/5 হচ্ছে বড়। তার মানে 12/5 বড় মানে ক্রয় মূল্য বেশি। আর ক্রয় মূল্য বেশি মানে হচ্ছে আমাদের ক্ষতি হয়। ক্রয় মূল্য যখন বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, তার মানে ক্ষতি হয়। তার মানে আমাদের এখানে ক্ষতির পরিমাণ কত? ক্ষতির পরিমাণ হচ্ছে 12/5 মাইনাস 5/2। এটা হচ্ছে আমাদের ক্ষতির পরিমাণ। তাহলে এইখান থেকে আমরা যদি ক্ষতির যদি পরিমাণটা বের করতে চাই, যে 5 এবং 12 এর লসাগু হচ্ছে আমাদের 60, 5 12 যেহেতু 60 হয়, 60 হচ্ছে লসাগু। 60কে 12 দিয়ে ভাগ করলে আসে 5 12 60, 5 5 5-এ আস্তে আস্তে হচ্ছে 25, মাইনাস 60কে 12 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 60কে 5 দিয়ে ভাগ করলে আসে 12, আর 12 দ্বিগুণে আসে 24। তার মানে এখানে আসতেছে 60/1। তার মানে 60/1 টাকা আমাদের আসলে ক্ষতি হয়েছে। তার মানে ক্ষতির পরিমাণ হচ্ছে 60/1 টাকা আমাদের ক্ষতির পরিমাণ, তাই না? 60/1 টাকা। তাহলে এই যে ক্ষতিটা হইলো, আমাদের লাভ বা ক্ষতি কার উপরে ডিপেন্ড করে? আমাদের লাভ বা ক্ষতি হচ্ছে ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। এখানে যে ক্রয় মূল্যটা আছে, আমরা যদি এখন শতকরা ক্ষতির পরিমাণ বের করতে চাই, শতকরা ক্ষতি, তাহলে শতকরা ক্ষতির পরিমাণ বের করতে চাইলে কি হবে? ক্ষতির পরিমাণ 1/60 যাবে উপরে, ভাগ আমাদের হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 5/12 যাবে নিচে, ইন্টু দিতে হবে 100%। মনে আছে এইটা? মানে উপরে যাবে ক্ষতি, নিচে আসবে ক্রয় মূল্য, ইন্টু হচ্ছে 100%, তাই না? ওকে, এখন আমাদের একটা, আমি গত ক্লাসগুলোতে এটা বলেছি, এরকম যখন ভাগের নিচে ভাগ থাকে তখন আমাদের একটা শর্টকাট নিয়ম কি আছে? উপরেরটার সাথে নিচেরটা গুণ করে দিব, যে 1 এবং 12 গুণ করে দিব, এবং মাঝখানের 2টা গুণ করে আমি নিচে বসাবো, যে 60 এবং 5 গুণ করে নিচে বসাবো, ইন্টু হবে হচ্ছে 100%। এবার যদি আমাদের এই শূন্যের সাথে এই শূন্য কেটে দেই, 6-একে 6, 6 দ্বিগুণে যদি 12 লিখি, 5-একে 5, 5 20-এ হচ্ছে আমাদের 100, তাই না? আচ্ছা, এটা কোনটা? টাকায় 4টি এবং 6টি দরে, ও এটা তো না, কোশ্চেন হচ্ছে টাকায় 4টি এবং 6টি দরে 5টি 6টি দরে ক্রয় করে 5টি দরে যদি বিক্রি করি, তাহলে আমাদের শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এটা তো 4% হবে। 4-একে 4,
কোনো কি ভুল হয়েছে? 12 দুগুণে 24, 60। তার মানে এখানে আসতেছে 1 গুণন হচ্ছে 12, এখানে 60 গুণন হচ্ছে আমাদের 5 গুণন হচ্ছে আমাদের 100%। 0 0 কেটে দিলাম, আর 6 কে 6, 6 দুগুণে হচ্ছে 12, 5 কে 5, 5 দুগুণে হচ্ছে 10, মানে 4%। রাইট, এটার অ্যান্সার হবে 4%। এটার অ্যান্সার হবে 4%। ক্লিয়ার, বুঝেছি। আচ্ছা, আমাদের শর্টকাটেও অ্যান্সারটা কত? এটার এই অঙ্কটার শর্টকাটে অ্যান্সার কত? শর্টকাটে আমাদের শর্টকাটটা কি ছিল? শর্টকাটটা ছিল এরকম, আমাদের শর্টকাট ছিল এরকম যে ক্রয় করছি আমি 4টি, টাকায় 4টি এবং টাকায় 6টি, এবং তার মাঝখানে 5টি দরে বিক্রি করছি। তাহলে আমরা কি বলছি? আমাদের সবসময় ক্ষতি হবে, এবং ক্ষতির পরিমাণটা কত হবে? 100 ভাগ বিক্রয়ের পরিমাণ এর উপর স্কোয়ার। তাহলে বিক্রয় কতটি করছি? টাকায় 5টি, তার মানে 5-এর উপর স্কোয়ার এত পার্সেন্ট। তার মানে 100 ভাগ হচ্ছে আমাদের 25, তার মানে পার্সেন্ট, মানে হচ্ছে 25কে 100কে 25 দিয়ে ভাগ করলে 4%। তার মানে আমাদের অ্যান্সার হবে 4%। ক্লিয়ার, বুঝেছি? একটু আমাকে ক্লিয়ার করেন, বুঝছি কিনা? এই যে এটা, এই যে 4% ক্ষতি, এই অঙ্কটা করছি আর কি আমরা, মানে করছি এটা অঙ্ক, কিন্তু দিছি একটু আগে, সেজন্য আমাদের ঝামেলাটা হয়েছিল। এই যে এইটা অঙ্ক করেছি, এইটা মানে এই যে টাকায় 4টি এবং 6টি দরে সমান সংখ্যক আমরা কিনে এক ব্যক্তি টাকায় 5টি দরে বিক্রি করছে, ওই যে 100 ভাগ 5-এর উপরে স্কোয়ার, মানে 4%। এটা কি বুঝেছি? ক্লিয়ার? একটু আমাকে জানান। তো এইটা হইলো আমাদের বেসিকটাতে বিষয়টা কি? এইটা একটার দাম বের করছি, এইটাও একটার দাম বের করছি, একটা দুইটার ক্রয় মূল্য বের করছি, যে একটির জন্য ক্রয় মূল্য মানে 4টার ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, মানে টাকায় 4টি মানে কি 4টার ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে একটার ক্রয় মূল্য হবে 4 ভাগের 1 ভাগ টাকা। টাকায় 6টি মানে কি 6টার ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে একটার ক্রয় মূল্য হবে 6 ভাগের 1 ভাগ টাকা। তাহলে দুইটাই একটা করে, মানে সমান সংখ্যক আমরা ক্রয় করলাম। তাহলে একে দুইটার ক্রয় মূল্য দাঁড়ালো হচ্ছে 4 ভাগের 1 ভাগ প্লাস 6 ভাগের 1 ভাগ, তার মানে 12 ভাগের 5 ভাগ টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য। আবার বিক্রয় মূল্যের বেলায় 1 টাকায় 5টি মানে কি 5টির বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটির কত? যেহেতু এখানে দুইটির ক্রয় মূল্য বের করছি, তাহলে দুইটির বিক্রয় মূল্য বের করছি 5 ভাগের 2 ভাগ টাকা। আমরা এখানে বের করে ফেলছি যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা কম, মানে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয়, তার মানে বিয়োগ করে দিলে 60 ভাগের 1 ভাগ টাকা ক্ষতি, এবং ক্ষতির পরিমাণ কি উপরে থাকবে? ক্ষতির পরিমাণ ভাগ হচ্ছে ক্রয় মূল্য ইন্টু হচ্ছে 100%। ক্লিয়ার? এই জিনিসটাই আমরা লসাগু করে করি। দেখেন, এই অঙ্কটা একটু আমরা এখন একটু ফাস্ট করার চেষ্টা করি। আপনারা সবাই একটু রেডি হইলে যে একটু ফাস্ট নিয়ম, ফাস্ট প্লাস এলসিএম মানে লসাগু, এলসিএম এর বাংলা হচ্ছে লসাগু, ফাস্টে করব এবং হচ্ছে লসাগুতে করব, এটা একটু করার চেষ্টা করি। দেখি সবাই যদি করার জন্য রেডি হয়ে থাকেন, আবার আর কথাটা লিখে দেন, আমার সাথে সাথে আর কথাটা লিখে দেন। সবাই যদি ফাস্ট এবং হচ্ছে এলসিএম পদ্ধতিতে করার জন্য যদি রেডি হয়ে থাকেন একটু। ওকে, সবাই রেডি না? অস্থির অস্থির, সুন্দর। দেখেন রেডি আছি। আচ্ছা দেখেন, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে 4, 6 এবং হচ্ছে 5, 4টা জিনিস আছে। এই 4টার লসাগু করব, মানে 4, 5 এবং 6-এর আমরা লসাগু করি। লসাগু করলে আসে 2 দুগুণে 4, এখানে আসে 5, এখানে আসে 3, তাহলে 3 5 15, 15 দুগুণে 30, দুগুণে 60, মানে এটা লসাগু করলে 60 আসে, এটা লসাগু করলে 60 আসে। ঠিক আছে, এটা লসাগু করলে 60 আসে। ওকে, তাহলে আমাদের মাথায় থাকবে আমরা 60টি যদি ক্রয় করি, তাহলে আমাদের কোনো ভগ্নাংশ আসবে না। 60টা ক্রয় করব, 60টা বিক্রয় করব, 60টা এগুলো ক্রয় করব, আবার 60টা এই টাইপের ক্রয় করব, আবার 60 120টা আমরা মোট ক্রয় মূল্য বের করে আমরা আবার 60 120টার আমি বিক্রয় মূল্য বের করব। তাহলে তাড়াতাড়ি কেমনে করতে পারি? ভালো করে বুঝেন, ভালো করে মনোযোগ দেন। আপনি মনে করেন এই অঙ্কটা আমি তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, তাহলে কি করব? আমি 4টা যদি 1 টাকা দিয়ে কিনি, 4টার মূল্য মানে 4টায় 1 টাকায় 4টি দরে, মানে কি 4টার দাম যদি 1 টাকা হয়, তাহলে আমি 60টি এই টাইপের জিনিস কিনতে চাই,
তাহলে 60টির মানে প্রথম টাইপের যে আছে, এই প্রথম কথাটা লিখে দেই, যে প্রথম যে টাইপটা আছে মানে টাকায় যেটা 4টি পাওয়া যায়, এই প্রথম টাইপের 60টি ক্রয় করতে কত টাকা লাগবে কি মনে হয়? এটা তাড়াতাড়ি বলতে পারবেন? 4টার দাম যদি 1 টাকা হয় তাহলে 60টার দাম 60/4 মানে কি 60কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4×15 = 60, তাই না? 15 টাকা লাগবে কি লাগবে না আমি একটু জানতে চাই। যেইটা আমাদের টাকায় 4টা পাওয়া যায় মানে 4 টাকায় একটা পাওয়া যায়, তাহলে 60টার দাম মানে 60টি ক্রয় করতে কি 15 টাকা লাগবে না? আমাকে বলেন তো, এটা ইয়েস অর নো, আমি একটু জানতে চাই। ইয়েস অর নো, এটা কি আমরা তাড়াতাড়ি বলে দিতে পারবো না? আমি 60টি কি ওই যে লসাগু পাইছি যেহেতু 60, তাই আমি 60টি ক্রয় করব। 60টি ওই যে প্রথম টাইপের জিনিস হচ্ছে 60টি ক্রয় করব। ইয়েস, ক্লিয়ার, বুঝছি। আচ্ছা এখন দেখেন, এইবার 1 টাকায় যেটা 6টা পাওয়া যায় দ্বিতীয় টাইপের জিনিস, সেটাও আমি 60টি ক্রয় করব। এই 60টি ক্রয় করতে কত টাকা লাগবে বলেন তো? তাহলে 1 টাকায় যেটা 6টা পাওয়া যায়, তাহলে 60টা ক্রয় করতে কত টাকা লাগবে? 10 টাকা লাগবে কি লাগবে না আমাকে বলেন? ইয়েস, 10 টাকা লাগবে। 10 টাকা লাগবে, ইয়েস। 10 টাকা লাগবে না? অবশ্যই 10 টাকা লাগবে, কারণ 6 টাকায় একটা পাওয়া যায় মানে সরি 1 টাকায় 6টা পাওয়া যায় মানে 6টার দাম 1 টাকা, তাহলে 60টার দাম হবে 10 টাকা। 60/6 মানে 10 টাকা। তাহলে মোটের উপরে যদি আমি ক্রয় করি, এইটাও 60টা এটাও 60টা, মোট হচ্ছে 120টা যদি আমি ক্রয় করি, সেই 120টার ক্রয় মূল্য আলটিমেটলি কত দাঁড়াবে? এই দুটা যোগ করলে হচ্ছে 25 টাকা দাঁড়াবে। তার মানে 120টার ক্রয় মূল্য দাঁড়াবে 25 টাকা। 120টার ক্রয় মূল্য কত টাকা দাঁড়াবে? 25 টাকা। ক্লিয়ার? ক্রয় মূল্যের হিসাব শেষ, যে 120টা আমি ক্রয় করছি, আমাদের হচ্ছে 25 টাকা দাম বের হয়েছে। মানে এইটাও 60টি ক্রয় করছি, এই টাইপেরও 60টি, এই টাইপেরও 60টি। কেন? ওই যে এলসিএম বা লসাগু বের হয়েছে যেহেতু 60, তাই 25 টাকা বের হয়েছে। রাইট, বুঝছি। এখন চিন্তা করেন, আমি যদি টাকায় 5টি করে বিক্রি করি, কয়টা? ওই যে 120টা, যতটা ক্রয় করছি ততগুলোই যদি বিক্রি করি, তাহলে এই যে যেটা বিক্রয়ের বেলা আমি যদি বলি যে 120টার বিক্রয় মূল্য কত হবে, এক টাইপেরই তো জিনিস আছে, বিক্রয় তো করছি টাকায় সবগুলো 5টিই ধরে, তাহলে 120টার বিক্রয় মূল্য কত দাঁড়াবে? বিক্রয় মূল্য তাহলে 120 ভাগ কি 5 না? 120কে 5 দিয়ে ভাগ করলে 5 দ্বিগুণী হচ্ছে 10, 2 0 4 6 24 টাকা। তার মানে 120টার ক্রয় মূল্য দাঁড়াইলো 25 টাকা, 120টার বিক্রয় মূল্য দাঁড়াইলো 24 টাকা। শেষ। কারণ সমান সংখ্যকের জন্য আমি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেয়ে গেছি। 120টার জন্য ক্রয় মূল্য পাইছি কি 25 টাকা, তাহলে 25 টাকাই ক্রয় মূল্য। 120টারই জন্য বিক্রয় মূল্য পাইছি হচ্ছে 24 টাকা। কিভাবে? ওই যে টাকায় তো 5টি করে বিক্রি করছি, তাহলে 120 ভাগ 5 দিলেই তো 24 টাকা আসলে আমাদের বিক্রয় মূল্য। তাহলে আমরা এখান থেকে কি জানি? ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম মানে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কত টাকা? তাহলে 25 - 24 মানে 1 টাকা ক্ষতি হয়েছে। এই 1 টাকা ক্ষতি হলো, তাহলে শতকরা কত ক্ষতি? আমরা কি জানি শতকরা ক্ষতির মান কেমনে বের করে? শতকরা ক্ষতি হচ্ছে ক্ষতি ভাগ ক্রয় মূল্য মানে হচ্ছে 25, ক্রয় মূল্য মানে 25 × 100%। তাহলে কত আসে? 25 × 25, 4 25 100 মানে 4% হচ্ছে আমাদের ক্ষতি। ক্লিয়ার কি ক্লিয়ার না একটু আমাকে জানান। সবাই কি ক্লিয়ার হয়েছি? সবাই কি ক্লিয়ার? আমাকে একটু জানান। সবাই কি ক্লিয়ার হয়েছে যে প্রথম টাইপের 60টি ক্রয় করছি আমরা, 60টি যে ক্রয় করছি সেটা 60/4 মানে 15 টাকা। এই যে এইটা যদি 60টি ক্রয় করি, 1 টাকায় যেহেতু 4টা পাওয়া যায়, 60টা পাওয়া যাবে 15 টাকাতেই। আবার এই টাইপের যেহেতু 6টি 1 টাকায় পাওয়া যায়, তাহলে 60টা পাওয়া যাবে আসলে 10 টাকাতেই। তাহলে মোট 120টা পাওয়া যাবে আসলে 25 টাকাতে। আবার ওই 125টা বিক্রয় করতে গেলে 24 টাকা লাগবে। ধুমধাম ক্লিয়ার? এইটাই হচ্ছে লসাগুর কেরামতি। এইটা এর আগের বার দেখেন, এর আগের বার আমরা লসাগু করিনি, সেম অঙ্ক, এত ভগ্নাংশ জিনিসগুলো আসছে। এই ভগ্নাংশ অমিট করার জন্য আমরা আর একটি বের করি নাই, আমরা বের করেছি এটার যে লসাগু আসছে 60টি, এই 60টির পরিমাণ 60টি ক্রয় করেছি এই টাইপের, 60টি বিক্রি করছি এই টাইপের। এর আগের অঙ্কে একটি ক্রয় মূল্য দুইটারই একটির করে বের করে তারপরে যোগ করছি, ওইটার জন্য দুইটার বিক্রয় মূল্য বের করছি, আর এখানে 60টি করেছি। ক্লিয়ার? বুঝছি? অস্থির অস্থির। খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তো এই অঙ্কটা আপনারা একেবারে বেসিক নিয়মে করেন, এইটা কিন্তু শর্টকাটে করার কোনো সিস্টেম নাই। কারণ এখানে 50 টাকায় 2টি এবং 50 টাকায় 3টি এবং সমান সংখ্যক কমলা ক্রয় করে
47 টাকায় দুটি দরে বিক্রয় করলে, এখানে কিন্তু 2 আর 3 এর মাঝখানে বা ওই রকম কোনো জিনিস নেই, এটা একেবারে বেসিক নিয়মে করতে হবে। বেসিক নিয়মে মানে ওই লসাগু টসাগু করে আপনি করতে পারেন, তাই না, লসাগু টসাগু করে আপনি করতে পারবেন, সেটা করতে পারেন, অথবা একেবারে বেসিক নিয়মেও করতে পারেন। লসাগু করে করেন। সংখ্যাগুলোর লসাগু কেন করা হয়? সংখ্যাগুলোর লসাগু করলে মনে করেন দুইটার দাম মনে করেন ধরেন এখানে বিক্রি করার সময় 47টা করছেন, দুটি 47 টাকায় দুটি দরে বিক্রি করছেন, তাহলে দুইটা বিক্রি করেন যদি 47 টাকায়, তাহলে একটা বিক্রি করবে 47 ভাগ 2 টাকায়, তাহলে তো একটার দাম তো এটা ভগ্নাংশে চলে আসলো। আপনি এমন সংখ্যক ক্রয় বা বিক্রয় করবেন যেটাতে একটাও ভগ্নাংশ আসবে না, কারণ লসাগু মানে হচ্ছে এদের একটা কমন গুণিতক। লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কে আছে, সবচেয়ে ছোট সাধারণ গুণিতক যেটা 2-এরও গুণিতক 3-এরও গুণিতক। তাহলে আমাদের যাতে করে 2টি থেকে এবং 3টি থেকে যেইটা থেকেই আমি বের করি না কেন, সেটার যাতে আমাদের কি হয়, সেটার যাতে করে আমাদের ভগ্নাংশ না আসে, সেই কারণে আমরা আসলে লসাগু করি। লসাগু করে অঙ্ক করার সিস্টেমটা হচ্ছে এটা। আচ্ছা, এখানে কোশ্চেন কি বলছে? টাকায় 50 টাকায় দুটি এবং 50 টাকায় 3টি দরে। আচ্ছা ঠিক আছে, কোশ্চেনটা আমরা যদি এভাবে করি যে 50 টাকায় ক্রয়ের বেলা বলেছে, ক্রয় করেছি হচ্ছে 50 টাকায় দুইটি এবং 50 টাকায় 3টি দরে আমরা ক্রয় করছি, সমান সংখ্যক। এখানে সমান সংখ্যক বলে দেওয়া আছে যে সমান সংখ্যক আমরা ক্রয় করেছি। এবং বিক্রয়ের বেলা বলেছে 47 টাকায় দুটি দরে যদি আমরা বিক্রি করি, 47 টাকায় দুটি দরে যদি বিক্রি করি, শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এখানে 2 আর 3-এর আমরা লসাগু যদি করি, আমাদের সমাধান তাড়াতাড়ি, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, আমরা একেবারে ফাস্ট যদি করি যে 2-3-এর হচ্ছে লসাগু, যাতে করে আমাদের ভগ্নাংশ না আসে। 2 আর 3-এর লসাগু তো 6, তাহলে এইটাও আমরা 6টা ক্রয় করব, এই টাইপেরও 6টা ক্রয় করব। তাহলে 2টার ক্রয় মূল্য দেওয়া আছে, দেখেন একবারে যদি আপনারা দেখেন ফার্স্ট টাইপের ইয়াটা দেখেন, একটু ফাস্টলি করতে পারতে হবে, একটু ফাস্টলি করার চেষ্টা করেন। হ্যাঁ, একটু সময় লাগতে পারে, কিন্তু মুখে মুখে যদি করতে পারেন আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এই অঙ্কগুলা যদি কোনো প্রকারে এমসিকিউ তো চলেও আসে, এই অঙ্ক মানে সাধারণত এই টাইপের অঙ্ক এমসিকিউতে আসবে না, সাধারণত বলতেছি। নর্মালি অঙ্ক আসলে আপনি শর্টকাট অ্যাপ্লাই করতে পারবেন। কিরকম শর্টকাট? ওই যে এই দুইটা যেরকম দেওয়া আছে, এই দুইটা দেওয়া আছে, এর মাঝখানের পরিমাণটা দেওয়া থাকবে, 4-6 দেওয়া আছে, মাঝখানে 5। হ্যাঁ, তাহলে 100 ভাগ 5-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 100 ভাগ 25 মানে 4% আমাদের ক্ষতি, এরকমই দেওয়া থাকবে আপনার, সাধারণত এরকমই দেওয়া থাকবে। কিন্তু যদি কোনো প্রকারে আসে এই টাইপের অঙ্ক, তাহলে আপনাকে ফাস্ট করতে হলে একটু ক্যালকুলেশন আপনাকে একটু দ্রুত করতে হবে। সেটা কি? যে 50 টাকায় আপনি দুটি ক্রয় করেছেন, তার মানে আমরা বলতেই পারি যে আমাকে তো 6টি করে ক্রয় করতে হবে। তাহলে যেখানে 2টার ক্রয় মূল্য, আমি লিখে ফেলি এটা, যেখানে 2টার ক্রয় মূল্য আমরা পাচ্ছি হচ্ছে 50 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য আর আমি লিখবো না, একবারে ডিরেক্টলি আমি যদি 60টার ক্রয় মূল্য, আমার যদি 6টার ক্রয় মূল্য যদি আমি বলি, 6টির ক্রয় মূল্য। আচ্ছা, মুখে মুখে হিসাব করার একটা সিস্টেম আছে, দেখেন এইটা মুখে মুখে হিসাব করার একটা সিস্টেম কি, 2-এর কত গুণ হচ্ছে 6, 2-এর 3 গুণ 6, মানে 2টার দাম যদি 50 টাকা হয়, এর 3 গুণের দাম কত হবে? এই যে এর তো 3 গুণ, 2-এর 3 গুণ আমি ক্রয় করতেছি, তাহলে 2-এর 3 গুণ মানে কি 50-এরও 3 গুণ হবে, তার মানে 50-এর 3 গুণ মানে হচ্ছে 150 টাকা। এটা মুখে মুখে তাড়াতাড়ি করার সিস্টেম হচ্ছে এটা, মুখে মুখে তাড়াতাড়ি করার সিস্টেম হচ্ছে এটা। সবাই বুঝেছে? মুখে মুখে তাড়াতাড়ি করার সিস্টেম এটা। স্যার এটা কি লিখিত নিয়ম? ইয়েস, লিখিত নিয়মে এইভাবে করতে পারবেন। আবার দ্বিতীয়র ক্ষেত্রে যদি আমি বলি, দ্বিতীয়টা যে 3টার দাম, 3টির ক্রয় মূল্য হচ্ছে আমাদের কত বলেন তো? 3টির ক্রয় মূল্য হচ্ছে আমাদের 50 টাকা। তাহলে আমি 6টি ক্রয় করতে চাই, তাহলে এর তো দ্বিগুণ আছে, এর দ্বিগুণ মানে 3-এর দ্বিগুণ 6, তাহলে 50-এর দ্বিগুণ হবে হচ্ছে 100 টাকা, তার মানে 100 টাকা। তাহলে দেখেন সমান সংখ্যক কিন্তু আমি ক্রয় করলাম, এইটাও 6টা ক্রয় করছি, এটাও 6টা ক্রয় করছি, তাহলে 6-6 মোট কয়টা ক্রয় করলাম? 12টি, তার মানে 6 + 6,
তার মানে 12টির আমাদের ক্রয় মূল্য বের হয়ে গেল। তাহলে 12টির ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? 12টির ক্রয় মূল্য দাঁড়াচ্ছে হচ্ছে 150 প্লাস হচ্ছে 100, মানে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে 250 টাকা। 250 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। 250 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এখন 250 টাকা ক্রয় মূল্য, আমি যদি এখন চিন্তা করি, এই যে 47 টাকায় দুটি আমরা হচ্ছে বিক্রি করছি, 47 টাকায় দুটি বিক্রি করছি, তার মানে দুটির বিক্রয় মূল্য কি? দেখেন দুটির বিক্রয় মূল্য কত? তাহলে দুটার বিক্রয় মূল্য হচ্ছে 47 টাকা। তাহলে আমার কি লাগবে? কয়টার বিক্রয় মূল্য বের করতে হবে? যেহেতু 12টার ক্রয় মূল্য বের করছি, তাহলে ডেফিনেটলি 12টিরই বিক্রয় মূল্য বের করতে হবে। এক লাইনে কিভাবে বের করব 12টির বিক্রয় মূল্য? অ্যান্সার হচ্ছে 2 এর কয় গুণ হচ্ছে 12? আমরা জানি 2 এর 6 গুণ 12, তাহলে 2 এর যদি 6 গুণ 12, 6 দ্বিগুণে 12, তার মানে 47-এরও 6 গুণ টাকা লাগবে। 47-এ 6 গুণ করলে কি হবে? 6 7 42, সাথে থাকলো 4, 4 6 24, আর 4 হচ্ছে আমাদের 28, মানে 282 টাকা। তার মানে 282 টাকা আমাদের হচ্ছে কি? 282 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 250, বিক্রয় মূল্য হচ্ছে 282। তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কি বেশি না কম? বেশি। বেশি হলে কি হবে? লাভ হবে। সেই লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ হচ্ছে 282 বিয়োগ হচ্ছে 250। তার মানে কত টাকা লাভ? অ্যান্সার হচ্ছে 32 টাকা আমাদের লাভ। তাহলে কত টাকা লাভ? অ্যান্সার হচ্ছে 32 টাকা লাভ। ঠিক আছে, ওকে। তাহলে 32 টাকা যে লাভ হলো, তাহলে শতকরা লাভ কত হচ্ছে? শতকরা লাভ হচ্ছে 32 টাকা লাভ হয়েছে কত টাকায়? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য হচ্ছে 150 টাকায়। তাহলে 100 টাকায় লাভ হচ্ছে, ইন্টু হচ্ছে 100%। এখানে শূন্য, এখানে শূন্য কেটে দিলাম আমরা। 5 5 25, 5 দ্বিগুণে হচ্ছে 10, তার মানে 32 দ্বিগুণে 64 ভাগ 5%। 64কে আমরা যদি 5 দিয়ে যদি ভাগ করি, অ্যাকচুয়ালি 5 একে 5, এখানে আছে 1 4, 5 দ্বিগুণে আসে 10, এখানে আসে 4, দশমিক দিলে একটা শূন্য, 5 8 আসতেছে 40, তার মানে 12.8%। তার মানে এটার অ্যান্সারটা আসবে 12.8% লাভ। দেখেন এটার অ্যান্সার আসবে হচ্ছে 12.8% লাভ। ভালো করে দেখেন নিয়মটা বুঝেছেন কিনা। মানে এখানে টি এর গুলো লসাগু করবেন আর কি, টি এর গুলো লসাগু করবেন। টি এর গুলো লসাগু মানে এখানে আছে 5টি 6টি এবং হচ্ছে এই যে 4টি 5টি 6টি, এই তিনটা লসাগু করছি কয়টি? এখানেও টি এর গুলারই লসাগু করছি, যে কয়টি? এখানে আছে 2টি 3টি, আবার এখানে আছে 2টি, তাহলে 2টি 3টি 2টি, এই টি এর গুলার আমরা লসাগু করব। টি এর গুলার লসাগু করব, তার আগের লসাগু করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, বিষয়টা এরকম। টি এর গুলার লসাগু করে আমরা আসলে অঙ্ক করব। আচ্ছা, এখন আমরা প্রথমে যে অঙ্কটা করছিলাম এইটা দেখেন, এইবার আপনারা বুঝবেন, যেহেতু এতক্ষণ পরে আমরা চলে আসছি, এখন আমরা এটা বুঝবো যেটা আমাদের আসলে বিসিএস এ আসছিল। একটু সবাই একটু ক্লিয়ার হলে ক্লিয়ার কথা লেখেন, কারো সমস্যা থাকলে একটু বলেন। কার ক্লিয়ার, কার সমস্যা, কার অস্থিরভাবে ক্লিয়ার হয়েছেন, ক্লিয়ার খুবই চমৎকারভাবে বুঝিয়েছেন। ক্লিয়ার, ধন্যবাদ। আচ্ছা, ওকে। ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন, এখন আসেন আমরা দেখেন যে কত অস্থিরভাবে করে এই অঙ্কটা বুঝবো। এটা বিসিএস লিখিততে যেই কোশ্চেনটা আসছিল, টাকায় 10টি, 10 টাকায় 10টি, 10 টাকায় 1টি দরে ক্রয় করছি, সমান সংখ্যক ক্রয় করছি, 10 টাকায় 9টি দরে বিক্রি করছি। তাহলে আমাদের লসাগু চাই না। লসাগু যদি আমি যদি ভগ্নাংশ চাইতাম তাহলে কি করতাম? 10টির দাম 10 টাকা, 1টির দাম 1 টাকা, 8টির দাম 10 টাকা, 1টির দাম কত? তাহলে দুটো যোগ করে দিলে এক একে 2টির দাম বের করতাম, সেখান থেকে আবার 9টির দাম এত হইলে 2টির দাম কত, এখানে ভগ্নাংশ আসতো, ভগ্নাংশ দিয়ে অঙ্ক করে ফেলতে পারতাম। কিন্তু আমি ভগ্নাংশ চাই না। ভগ্নাংশ না চাওয়ার ফলে আমি কি চাই? আমি চাই এখন এইটা 8টি আছে, এটা 10টি আছে, এটা 9টি আছে, এই টি গুলা লসাগু করে ফেলবো। 8 9 আর 10-এর লসাগু হচ্ছে আমাদের 360।
তার মানে আমি সমান সংখ্যক যেহেতু ক্রয় করব, এইটাও 360টা ক্রয় করব, এটাও 360টা ক্রয় করব, তাহলে এইটাও 360টি ক্রয় করব, এটাও 360টি ক্রয় করব। এই 360 মিলে যে 720 হয়, এই 720টা আমি বিক্রি করব। তাহলে এই 360টা ক্রয় করার বিষয়, 10টির দাম 10 টাকা, এই যে 10টির ক্রয় মূল্য 10 টাকা, তাহলে 60টির ক্রয় মূল্য কত টাকা হবে? আমরা মুখে মুখেই বলতে পারি 10টার ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, তাহলে 360টার ক্রয় মূল্য হবে 360 টাকা, কারণ 10টার ক্রয় মূল্য 10 টাকা, একটার ক্রয় মূল্য 10/10, 360এর ক্রয় মূল্য 360 টাকা। তার মানে এই টাইপের আমি 360টা ক্রয় করলে আমাদের 360 টাকা লাগবে। এই টাইপের 360টা ক্রয় করলে 8টার ক্রয় মূল্য 10 টাকা, এই যে 8টার ক্রয় মূল্য 10 টাকা, একটার ক্রয় মূল্য হবে 10/8, তারপরে 360টার ক্রয় মূল্য হবে 10 × 360/8, মানে হচ্ছে 410 টাকা। তার মানে এই টাইপের যদি আমি 360টা ক্রয় করি, তাহলে আমাদের 410 টাকা লাগবে। তাহলে টোটালের উপর 360 মিলে মোট কতগুলো ক্রয় করলাম? মোট হচ্ছে 720টা। মোট ক্রয় মূল্য কত হইল? 360 আর 450 যোগ করলে কত হইছে? 810 টাকা। তার মানে এইটাকেই আমি ক্রয় মূল্য আমরা চিন্তা করব যে কস্ট প্রাইস, এটাই হচ্ছে আমাদের কস্ট প্রাইস। কেন? কারণ আমি 360টার জন্য 720টার জন্য আমরা ক্রয় মূল্য বের করে ফেলছি। আমাদের এখন জাস্ট একটা জিনিসই লাগবে, যে 9টার বিক্রয় মূল্য তো 10 টাকা, এই যে 9টার বিক্রয় মূল্য তো 10 টাকা দেওয়া আছে, আমি এই 720টারই বিক্রয় মূল্য বের করবো, কারণ সমান সংখ্যকের জন্য ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করতে হয়। যেহেতু 720টার ক্রয় মূল্য বের করছি, তাহলে 720টার বিক্রয় মূল্য কত হবে? 9টার বিক্রয় মূল্য 10 টাকা হলে একটার বিক্রয় মূল্য উপরে 10 নিচে 9, 720টার বিক্রয় মূল্য হবে 10 × 720 ভাগ হচ্ছে 9, কাটাকাটি করে এখানে পাচ্ছ 800 টাকা। তাহলে 800 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 810 টাকা, বিক্রয় মূল্য 800 টাকা, তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হইলে আমাদের হচ্ছে ক্ষতি। ক্ষতি কয় টাকা? 10 টাকা। তাহলে 10 টাকা হচ্ছে আমাদের ক্ষতি। কত টাকায়? আমরা জানি ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি ডিপেন্ড করে। তাহলে উপরে থাকবে 10, নিচে হবে ক্রয় মূল্য, ইনটু হবে 100%, কাটাকাটি করে আমাদের 100/81% হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? ওকে, ইজ ইট ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে বুঝলেন, আমরা অঙ্ক না বুঝে ছেড়ে দিব? অঙ্ক কি না বুঝে ছেড়ে দিব? না, যত বড় হোক যত ছোট হোক আমরা আসি, তাই না? ধরে থাকবো। অঙ্কের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার না পড়া পর্যন্ত আমরা ধরে থাকবো। আর একটা জিনিস খেয়াল করেন, মানে দুনিয়াতে সারভাইভ করা বা দুনিয়াতে সফল হওয়া, এই সফল হওয়াটা তুলনামূলকভাবে করে ইজি করে দেয় কে? দুনিয়াতে সফল হওয়া কিন্তু তুলনামূলক সহজ। তুলনামূলক, মানে তুলনামূলক কেন বলছি, ইজি কেন বলছি, একটা জিনিস মনে রাখবেন। দেখেন, বিষয়টা হচ্ছে এরকম, আজকে ধরেন আমার এই কোর্সটাই করছে প্রায় 4000 জন, 4000 জন কোর্সটা করছে, 4000 জন কোর্সটা করছে। এই 4000 জনের যখন কোর্সটা করার সময় 1000 টাকা বা 1000+ টাকা দিয়ে ভর্তি হয়েছে, 1020 টাকা বা 1000 টাকা দিয়ে যখন ভর্তি হয়েছে, তখন তার কাছে কি মনে হয়েছিল? এই কোর্সটা আমি যে করব, এই কোর্সটা করে আমি অঙ্কে একবারে অনেক বেশি ভালো হয়ে যাব। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো এই 4000 জনের মধ্যে ক্লাস কত ভালো লাগতেছে, কত খারাপ লাগতেছে, অস্থির লাগতেছে, যাই লাগুক না কেন, কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা, এই জিনিসটা শুধুমাত্র থাকবে, শুধুমাত্র ধারাবাহিকতা থাকবে শুধুমাত্র 10 থেকে 20% লোকের বা 25%। বলা হয় সাধারণত ম্যাক্সিমাম পার্সেন্টেজ এটাকে বলা হয়, মানে ম্যাক্সিমাম বলা হয় হচ্ছে 4/1 4/1 মানে 25%। 25% হচ্ছে ম্যাক্সিমাম পার্সেন্টেজ। আর লোয়েস্ট পার্সেন্টেজের কোনো লিমিট নাই, লোয়েস্ট পার্সেন্টেজ 1% হইতে পারে। তো আমার ক্ষেত্রে আমি দেখি যে 10 থেকে 25%-এর ধারাবাহিকতা থাকবে। সে যে চাকরি পেতে চায় না তা না, ধারাবাহিকতা পৃথিবীর সবচেয়ে কঠিন একটা বিষয়, যেই জিনিসটার কারণে মানুষের সফলতা নির্ভর করে। যেই জিনিসটার কারণে, যে আমি অঙ্ক করব, কালকে করব, তারপরের দিন করব, মানে ব্যাপারটা হচ্ছে আজকে পুরা সময়টাই আমি ফেসবুক, ইউটিউব সবকিছু বাদ দিয়ে পড়াশোনায় সময় দিব, সবকিছু বাদ দিয়ে, মানে যা কিছু আছে বাইরের সময় বাদ দিয়ে আমার যতটুকু সময় বাকি থাকে আমি এটাতে পড়াশোনা দিব। এইরকম কন্টিনিউয়াস 12 থেকে 15 ঘন্টা যতটুকু সময় আছে। কারণ কেউ যদি বলে আমি চাকরি করি, তার ক্ষেত্রে আরেকটু কমতে পারে। এই কন্টিনিউয়েশন যাদের, যদি
কেউ যদি 4 থেকে 5 মাস যদি কন্টিনিউ করে সে তো সফল হবে। এখন কথা হচ্ছে কেন সে অবশ্যই সফল হবে? যদি আপনার কাছে, আপনি চিন্তা করেন, আপনার যদি সিট থাকে যদি কোনো একটা জায়গায় যদি সিট থাকে, ধরেন 100 জনের একটা সিট থাকে, কোটা মোটা হাবি এখন আবার কোটা মোটা শুরু হচ্ছে, এই সেই, আপনি মনে করেন কোটার অন্তর্ভুক্ত না, সেই ক্ষেত্রে আপনার জন্য বরাদ্দ আছে মনে করেন 40%, ধরলাম 40%, মানে 40 জনের মধ্যে আপনাকে থাকতে হবে। আপনি বিশ্বাস করেন এই যে 12 থেকে 15 ঘন্টা 4 থেকে 5 মাস ধারাবাহিক পরিশ্রম করলে আপনার সফলতা 99%, আল্লাহ যদি সহায় থাকে আপনি সফল হবেন। কেন? পৃথিবীর বেশিরভাগ মানুষের কনসিস্টেন্সির অভাব, মানুষের মধ্যে এই ধৈর্যটা থাকে না। মানে ব্যাপারটা এরকম যে মনে করেন আপনি মনে করেন একটা জিমে যেয়ে আপনি আপনার শরীর বানাইতে চাচ্ছেন বা কিছু একটা করতে চাচ্ছেন, তো প্রথম দিন জিমে যেই আপনি 10 ঘন্টা থেকে 15 ঘন্টা পরিশ্রম করতে পারবে এইরকম লোকের সংখ্যায় 80% লোক আছে। যে আমি যেহেতু পরিশ্রম করতে চাই, একদিনে আমি 10 থেকে 15 ঘন্টা আমি পরিশ্রম করব, এইরকম 7 দিনও করতে পারবে। কিন্তু ওই লোকটাকেই যদি বলা হয় আপনি জিমে যাবেন আগামী 1 বছর, আপনাকে বেশি না প্রতিদিন 1 ঘন্টা করে আপনাকে পরিশ্রম করতে হবে, নাই, এই কনসিস্টেন্সি কিন্তু থাকবে না। কথাটা কি বুঝছেন কি বুঝেন নাই? পৃথিবীতে এই কনসিস্টেন্সিটাই হচ্ছে আপনার সফলতার মেইন জিনিস। কোনো কিছু মোটিভেশন, কোনো কিছুই কাজে মানে এত বেশি পরিমাণে আপনার সফলতা আনতে পারবে না যেইটা ধারাবাহিকতা আনতে পারবে। আপনি যদি ধারাবাহিক হন, এই জন্যই আমাদের মুসলিম ধর্মে বলেন, অন্যান্য ধর্মের ক্ষেত্রেও এই জিনিসগুলো আছে। যেমন যারা মুসলিম ধর্মের অনুসারী তাদেরকে নামাজ পড়তে হয়, যে নামাজ মানুষকে ধারাবাহিক করে। ঠিক আছে, আপনি এই জিনিসটাও একটা পজিটিভ জিনিস, যে আপনার যদি ধারাবাহিকতা যদি এরকম যদি বজায় রাখতে চান, সেই ক্ষেত্রে ধর্মীয় অনুশাসন মেনে চললেও আপনার কিন্তু ধারাবাহিকতাটাই কিন্তু মেইনলি আসলে জিনিসটা আসবে। ঠিক আছে, ওকে। তাই আপনাদের এখন থেকে আমার একটা জাস্ট আপনাদের প্রতি আর্জ থাকবে, আপনাদের প্রতি একটা মানে অনুরোধ থাকবে, ধারাবাহিক হওয়ার চেষ্টা করেন, যে কোনো কিছুতে ধারাবাহিক হওয়ার চেষ্টা করেন। আপনার সফলতা যদি অর্জন করতে হয়, পরিশ্রম তো করবেন, কিন্তু যতটুকুই পরিশ্রম করেন না কেন, আমাদের ধর্মের মধ্যেও দেওয়া আছে সেই আমলই উত্তম যেটা ধারাবাহিক, কম হইলেও যেটা ধারাবাহিক। আপনি একদিনে বেশি আমল করে ফেললেন, অনেক সুন্নত নামাজ পড়ে ফেললেন, কিন্তু প্রতিদিন অল্প অল্প করে সুন্নত নামাজ পড়লেন, কিন্তু ধারাবাহিকভাবে পড়লেন, এটা উত্তম। আচ্ছা, যাই হোক, আমি ধর্মীয় বিষয়টাও বললাম। ওকে, ঠিক আছে, ওকে ওকে। তাহলে কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। ওকে ওকে, ঠিক আছে। আমরা তাহলে চলে আসি আমাদের আজকের লাস্ট টাইপে, সেটা হচ্ছে লাভ ক্ষতি থেকে বিক্রয় মূল্যের পরিমাণ নির্ণয় করা। ওকে, সবাই আবার আমরা যদি পড়াশোনা করার জন্য রেডি হয়ে থাকি, রেডি কথাটা লিখে দেন। আবার যদি রেডি হয়ে থাকি, ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা রেডি আছি। এখন শুনেন, এখানকার কোশ্চেনগুলো খুবই ইন্টারেস্টিং, আপনাদেরকে আমি বলি। এখানকার কোশ্চেনগুলোতে আপনি একটা জিনিস দেখবেন যে টাকায় 6টি ক্রয় করে কয়টি বিক্রয় করলে 20% লাভ হবে, এরকম একটা কোশ্চেন। দেখেন কোশ্চেনগুলোর আগে ধাঁচ দেখেন। 5 টাকায় 2টি কমলা ক্রয় করে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে 40% লাভ হবে। আগে ধাঁচগুলা দেখেন, ধাঁচগুলা। 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে 1 হালি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। ধাঁচগুলো আগে বোঝার চেষ্টা করেন, তারপরে আমি করে দিচ্ছি। তারপরে টাকায় 5টি ধরে ক্রয় করে টাকায় কয়টি ধরে বিক্রয় করলে 25% লাভ হবে। ঠিক আছে, এই টাইপের আমাদের আসলে কোশ্চেনের অ্যান্সার করতে চাই। তো ব্যাপারটা আসলে কিরকম করে করব, এইটা আমি আপনাদেরকে জাস্ট একটা নিয়মে শেখাবো। এই নিয়মটাই আপনি তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, যেটা রিটেন এবং এমসিকিউ দুটাতেই কাজে লাগবে। একটা নিয়মই শেখাবো, এটার শর্টকাট নিয়মও আছে, মানে শর্টকাট নিয়মটা দরকার নেই, মানে অ্যাকচুয়ালি একটাই নিয়ম মনে রাখেন, এই একটা নিয়মই আপনি ভালো করে শিখে নেবেন। ঠিক আছে, আচ্ছা, ওকে।
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, নাইম হাসান, ভেরি গুড, সুন্দর। খেয়াল করেন, এখানে 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে 1 হালি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? আপনি একটা জিনিস চিন্তা করেন, এই লাভ বা ক্ষতির যে বিষয়টা, এইটা কার সাথে রিলেটেড বলেন তো? টাকার সাথে রিলেটেড, তাই না? লাভ বা ক্ষতি এটা কার সাথে রিলেটেড? টাকার সাথে। তাহলে আমরা চিন্তা করব যে আমার কাছে পরিমাণের কথা চিন্তা করা বাদ দিব। আমি যখনই দেখব, দেখেন মজার মজা মজা কিন্তু মজা পাবেন, যখনই আপনি দেখবেন এইরকম যে 10% লাভ, এত পার্সেন্ট ক্ষতি, তখন আপনি টাকার দিকে যাবেন, টি এর দিকে যাবেন না, যে 1 ডজন না 1 হালি না, ওগুলো নাই, মনে করেন ওগুলো নাই। আপনি খালি টাকার দিকে দেখবেন যে আরে 10% লাভ করতে হবে। এখানে টাকা কত ছিল? 60 টাকা। কি করছিলাম? ক্রয় করছি। তার মানে ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। ভাইয়া, ক্রয় মূল্য কয় টাকা? 60 টাকা। তাহলে আমি আগেই চিন্তা করবো যে আমার এখানে ক্রয় মূল্যটা দেওয়া আছে 60 টাকা। তাহলে আমরা এইভাবে চিন্তা করব, দেখেন কত চমৎকার ভাবে করে অঙ্ক হয়ে যাবে। দেখেন, আগে ক্রয় মূল্য চিন্তা করব 60 টাকা। ক্রয় মূল্য যদি 60 টাকা হয়, তারপরে কি 10% লাভে আমি যদি বিক্রয় মূল্য বের করতে চাই, 10% লাভে 10% লাভে যদি আমি বিক্রয় মূল্য বের করতে চাই, আমি খালি টাকার দিকে থাকবো, টাকার দিকে। তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কত টাকা হবে? আমরা জানি 60 টাকা হচ্ছে ক্রয় মূল্য, এবং 60-এর সাথে 60-এর আমাদের 10% লাভ করতে হবে, 60-এর 10%। তার মানে 60 প্লাস 60 এর মানে গুণন 10% মানে 10/100। অ্যাকচুয়ালি আপনি তো বুঝতেই পারেন যে 60-এর 10% মানে 6 টাকাই হবে। তাহলে 6 আর 10, 6 আর 60 মিলে হচ্ছে 66 টাকা। তার মানে বিক্রয় মূল্য হবে 66 টাকা, রাইট? বুঝেছি? বিক্রয় মূল্য কত? 66 টাকা। কথা কি বুঝেছি? বিক্রয় মূল্য হবে কত টাকা? 66 টাকা। ইজ ইট ক্লিয়ার? আমার যদি ক্রয় মূল্য যদি 60 টাকা হয়, তাহলে 10% যদি লাভ করতে চাই, এই 10% লাভে আমাদের বিক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য যে 60 টাকা, ক্রয় মূল্য প্লাস লাভ মানেই বিক্রয় মূল্য। লাভ কত? 60-এর 10%। এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে লাভ। তাহলে ক্রয় মূল্য প্লাস লাভ মানে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 60 আর 60-এর 10% মানে হচ্ছে 6 টাকা হচ্ছে আমাদের লাভ। তার মানে 66 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। বুঝছি? ক্লিয়ার? ওকে, সুন্দর। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এই যে 66 টাকা যে আমরা বিক্রয় মূল্য বলতেছি, তাহলে 10% যদি লাভ করতে চাই, 60 টাকার জিনিসটা আমাকে 66 টাকায় বিক্রি করতে হবে। 10% লাভ করতে চাইলে 60 টাকার যেটা কিনছি সেটা 66 টাকায় বিক্রি করতে হবে। এখন আপনি চিন্তা করেন, এই 60 টাকায় আপনি কি কতগুলো জিনিস কিনছেন? অ্যান্সার হচ্ছে 1 ডজন। 1 ডজন মানে কয়টা? 12টি জিনিসের আপনি কিনছিলেন হচ্ছে 60 টাকায়। আর আপনাকে বলছে 1 হালি, মানে হালি কত টাকায় বিক্রি করতে? হালি মানে কি? 4টি। 4টি কত দামে বিক্রি করতে হবে? তার মানে 12টা যে আমি 60 টাকায় কিনছি, এই 12টা আমাকে বিক্রি করতে হবে এখন 66 টাকায়। তার মানে আমরা এখানে বলতে পারি যে অতএব 12টির বিক্রয় মূল্য, মানে আগে 12টির ক্রয় মূল্য ছিল 60 টাকা, এখন ওই 60 টাকার জিনিস আমাকে 66 টাকায় বিক্রি করতে হবে। মানে কি? এখন এই 12টির বিক্রয় মূল্য হবে হচ্ছে 66 টাকা। কারণ 60 টাকার জিনিস আমি যদি 10% লাভ করতে চাই, তাহলে 66 টাকায় আসলে আমাকে বিক্রি করতে হবে। আমার চাই হচ্ছে 4টির বিক্রয় মূল্য, কারণ বলছে কি যে প্রতি হালি কত টাকায় বিক্রি করতে হবে। হালি, হালি মানে 4টা। তাহলে একটি বিক্রয় করতে হবে 66/12। তার মানে হালি মানে হচ্ছে 4টি। তাহলে 4টি বিক্রি করতে হবে আমাকে, 66 গুণন 4 ভাগ হচ্ছে আমাদের 12। যেহেতু 3 4 12, 3 22 হচ্ছে 66। তার মানে অ্যান্সার আস্তে আস্তে 22 টাকা। ক্লিয়ার কি ক্লিয়ার না? একটু আমাকে জানান। সবাই কি ক্লিয়ার হয়েছি? আমি একটু জানতে চাই, সবাই ক্লিয়ার হয়েছি? অস্থির না? অস্থির নিয়ম না? আপনার এই ধরনের অঙ্ক আপনি জাস্ট এই নিয়মে করবেন, আপনার জীবন কত সহজ। দেখেন, কিছুই নাই অঙ্কের মধ্যে। এগুলো তো আমি বারে বারে লিখছি, বারায় লিখছি। আপনি যদি এইখানেই চিন্তা করেন যে 60 প্লাস 60-এর 10% মানে আসলে 6 টাকা, মানে 66 টাকায় আমাকে বিক্রি করতে হবে। 1 ডজন মানে 12টা বিক্রি করতে হবে 66 টাকায়। একটাই কত? মানে এর 3/1 ভাগ, মানে 12টার 3/1 ভাগ মানে 4টি বিক্রি করতে হবে, 3/1 ভাগ মানে আসলে 22 টাকায়। একবারে ধুমধাম করে কিন্তু ক্লিয়ার। অস্থির না? অস্থির ভাবে করে কিন্তু আমরা অঙ্ক করে ফেলতে পারবো। আসেন আরো একটা অঙ্ক করি। দেখেন, নেন এটাই করি।
দেখেন, বলেন কাহিনী কি? খেলা হবে, খেলা হবে, তাই না? খেলা হবে খুবই সুন্দরভাবে খেলা হবে। সাকিব 100 টাকায় 10টি আপেল ক্রয় করে। যদি সে 25% লাভ করতে চায়, তাহলে 1 ডজন আপেল কত টাকায় বিক্রি করতে হবে? তাই না? 1 ডজন আপেল কত টাকায় বিক্রি করতে হবে? আমাদের চিন্তা থাকবে শুধু টাকা নিয়ে যখন 25%। আচ্ছা, দেখছেন? তাহলে আমাদের 100 টাকায় 100টি আপেল ক্রয় করছে, তার মানে এখানে ক্রয় মূল্য 100 টাকা। কয়টি এটা নিয়ে আমার জানার প্রয়োজন নেই, টাকা নিয়ে চিন্তা করতেছে। আমি এখন চিন্তা করতে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 25% লাভ করতে চাইলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 100 + 25 মানে 125 টাকা। মুখে মুখে হচ্ছে, আল্লাহ, মুখে মুখে হচ্ছে। আচ্ছা, আমি তার মানে 10টি ক্রয় করছিলাম 100 টাকায়, কিন্তু 25% লাভ করতে হইলে কি 100 + 25 মানে 125 টাকা বিক্রি করতে হবে। তার মানে 10টি বিক্রি করব আমরা হচ্ছে 125 টাকায়, 125 টাকায়। কিন্তু আমার চাইছে হচ্ছে 1 ডজন আপেল কত টাকায় বিক্রি করতে হবে। 1 ডজন মানে কি 12টা, তাহলে 10টা যদি আমাদের 125 টাকায় বিক্রি করে, তাহলে একটি করব 125 ভাগ 10, তাহলে 12টি করব আমরা 125 × 12 ভাগ হচ্ছে আমাদের 10। 5 দিয়ে কাটলে 5 × 10, 5 × 25 125, 2 দিয়ে কাটলে 6, তাহলে 6 × 25 মানে 150 টাকা। আমাদের মোটের উপর 150 টাকা লাগবে। বুঝছি কি বুঝি নাই? দেখেন তো, বুঝছেন? ক্লিয়ার? ঢিসুম ঢিসুম ক্লিয়ার কিনা? অস্থির? মানে ওই যে 25% লাভ, তো 100 টাকার 25% মানে তো 25 টাকাই, মানে 100 এর 25% মানে তো 25 টাকা। 100 টাকা ক্রয় মূল্য হলে 25% লাভে বিক্রয় মূল্য তো 125 টাকা। যেহেতু এখানে 100 টাকা দেওয়া আছে, এটা তো আর হিসাবও করার প্রয়োজন নাই, বিক্রয় মূল্য তো 125 টাকা। সেই 125 টাকা বিক্রয় মূল্য যে কয়টি? 10টি আপেল ক্রয় করছিলেন, সেই 10টির বিক্রয় মূল্য তাহলে 125 টাকা। একটি কত? যেহেতু বলছে 1 ডজন মানে 12টার বিক্রয় মূল্য কত, তার 12টার বিক্রয় মূল্য বের করে ফেলবো। বুঝছি? ক্লিয়ার? অস্থির? আচ্ছা, বুঝতে পারছি। মানে 2-1 বলছে আবার, এর আগেরটা আবার বলেনি, এটা আবার বলছে। পিছনে কি রিজন? কি? অবশ্যই রিজন এইটা যে ভেঙে ভেঙে বলে দিতে হবে যে এখানে 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য ছিল। তাহলে ক্রয় মূল্য যদি আমি চিন্তা করি 100 টাকা, আমি ওইভাবে করে লিখি কেন? এমসিকিউ আসলে তো আপনি এইভাবে ক্রয় মূল্য 100 টাকা এইভাবে লিখবেন না, তাই না? তাহলে অতএব 25% লাভে বিক্রয় মূল্য, 25% লাভে বিক্রয় মূল্য। সেই জন্য যেইভাবে করে এমসিকিউ এ ট্রাই করবেন, সেটাও আমি মাঝে মাঝে বোঝার চেষ্টা করানোর জন্য ওইভাবে করে পাশে পাশে লিখে দিই 125 টাকা। যে আপনি এমসিকিউ আসলে তো জাস্ট এখানে উপরে লিখবেন যে 100 এর 25% লাভ করলে কি হবে, 100 + 25 মানে 125 টাকা লাভে হবে বিক্রয় মূল্য। তাহলে যেহেতু এই 100 টাকাটা ক্রয় মূল্য ছিল কয়টির জন্য? 10টির ক্রয় মূল্য। তাহলে ওই 10টি বিক্রি করতে হবে 125 টাকা যদি আমি 25% লাভ করতে চাই। তার মানে 10টির বিক্রয় মূল্য হবে আমাদের হচ্ছে 125 টাকা। 10টির বিক্রয় মূল্য হবে আমাদের 125 টাকা। আমার চাইছে 1 ডজন, 1 ডজন মানে 12টা কত দামে বিক্রি করতে হবে। তার মানে 125 ভাগ হচ্ছে 10, তাহলে 12টার বিক্রয় মূল্য হবে, তাহলে 125 × 12 ভাগ হবে 10। 5 দিয়ে কাটলে 5 × 25 125, 5 × 10, 2 দিয়ে কাটলে 6 × 12, আর 6 আর 25 গুণ করলে 150। বুঝছি? একটু বলেন ক্লিয়ার কিনা? অস্থির? ক্লিয়ার? আচ্ছা, এটা করেন দেখি। 1 ডজন কলা, 1 ডজন কলা 24% টাকায় ক্রয় করে 20টি কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে? 20টি কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে? করেন। আবার 25% লাভ। অনন্ত নিলয় আকাশ।
আচ্ছা দেখেন, তাহলে আমাদের সবসময় ট্রাই থাকবে কি, এই যে পার্সেন্টেজ যে লাভটা আছে এটা 24 টাকায়, 24 টাকা যে আছে এই 24 টাকার উপরেই আমাদের 25% লাভ করতে হবে। তাহলে 25% লাভের বিষয়টা আসবে, এটা যেহেতু ক্রয় মূল্য 24, 1 ডজন আমি 24 টাকায় ক্রয় করছি, 1 কুড়ি আমরা কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে। মানে আগের মতো চিন্তা ভাবনা আমাদের এইটাই থাকবে যে টাকা নিয়ে আমি 25%-এর হিসাবটা করবো হচ্ছে টাকার সাথে। তার মানে ক্রয় মূল্য আমাদের 24 টাকা দেওয়া আছে, যে ক্রয় মূল্য আমাদের দেওয়া আছে 24 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 24 টাকা দেওয়া থাকে তাহলে আমরা বলতেই পারি যে 25% লাভে যদি বিক্রয় মূল্য হচ্ছে 25% লাভে, তার মানে কি বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ। লাভ কত? 24-এর 25% হচ্ছে লাভ, 24-এর 25%। তার মানে 24 তো 24, 24-এর 25% হচ্ছে 24, এর মানে গুণন 25% মানে 25/100। 25-এ একে 25, 4 25-এ 100, 4 একে 4, 4 দ্বিগুণে 4 6 24। তাহলে 24 + 6 মানে 30 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। এটা কি বুঝেছি? যে 24 টাকায় আমি যদি 25% লাভ করতে চাই তাহলে বিক্রয় মূল্য কিন্তু হচ্ছে 30 টাকা। এটা কি বুঝেছি? বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য প্লাস হচ্ছে লাভ। মানে এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য তো 24 টাকা প্লাস লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য। লাভ কত? 24 টাকার কত পার্সেন্ট? 24 টাকার 25%। 24-এর 25% হচ্ছে আমাদের লাভ। তাহলে 24 এর মানে গুণন 25% মানে 25/100। তার মানে 25 একে 25, 4 25-এ 100, 4 6 24 মানে মোট 30 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। এটা কি বুঝেছি? তার বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 30 টাকা, রাইট? এখন এই যে বিক্রয় মূল্য যে 30 টাকা, এটা কয়টা আমরা কয়টা ক্রয় করছিলাম? 30 টাকা 24 টাকায় যে ক্রয় করছিলাম এটা কয়টা? 1 ডজন। 1 ডজন মানে কয়টা? 12টা। তার মানে 12টা আমরা ক্রয় করছিলাম হচ্ছে 24 টাকায়। সেই 12টা আমি যদি 25% লাভ করতে চাই আমাকে বিক্রি করতে হবে হচ্ছে 30 টাকায়। তার মানে 12টির বিক্রয় মূল্য হবে কিন্তু 30 টাকা। 12টির বিক্রয় মূল্য হবে কিন্তু আমাদের 30 টাকা, রাইট? 12টির বিক্রয় মূল্য হবে আমাদের 30 টাকা। আমাদেরকে কি বলেছে? আমাদেরকে কোশ্চেন বলেছে যে 20টি মানে 20টি। 20টি মানে কি? 20টি মানে হচ্ছে 20টি। তো 20টি বিক্রয় করতে আমাদের আসলে কত টাকা লাগবে? তাহলে একটার বিক্রয় মূল্য আমাদের দাঁড়াবে 30 ভাগ হচ্ছে 12। তার মানে 20টার বিক্রয় মূল্য দাঁড়াবে, তার মানে 30 গুণন হবে 20 ভাগ হচ্ছে 12, তাই না? আমরা যদি কাটাকাটি করি, 4 দিকে কাটাকাটি করলে 3 4 12, 4 5 হচ্ছে 20, 3 ওকে 3, 3 10 হচ্ছে 30। তার মানে 5 গুণন 10 মানে 50 টাকা। তার মানে 50 টাকা হবে আমাদের হচ্ছে বিক্রয় মূল্য। ক্লিয়ার? বুঝেছি? হ্যাঁ, একজন বলছে 24-এর 125% দিলে হবে কিনা? হ্যাঁ হবে তো। এটা তো আমি প্রথম দিনই অনেকগুলো নিয়ম শিখাইছি না। 24-এর 125% দিলে ডিরেক্টলি বিক্রয় মূল্য বের হয়, এটাও তো আমি আপনাদেরকে শিখিয়েছিলাম। এইভাবে করেও বের করা যাবে যে 30 টাকা, এটা এইভাবেও বের করা যাবে যে 4 25-এ 100, 5 25-এ 125, 4 6 24, এখানেও আমাদের 30 টাকা বের হবে। এভাবে বের করলেও হবে। মানে এইটা প্লাস এইটা এর 25% না দিয়ে এইটা অনেক সময় অনেকে বুঝতে চায় না বা বুঝতে পারে না, সেই জন্য আমি আসলে এইটা দিয়ে না করিয়ে এখন এটা দিয়ে করাচ্ছি। এটাও একই জিনিস, সেম জিনিস, সমস্যা নেই। একবারে 125% দিলেও বিক্রয় মূল্য বের হবে, রাইট? খুবই সুন্দর। হ্যাঁ, ওটাও বের হবে। অনেকগুলো নিয়ম তো দেখিয়েছিলাম যে ক্রয় মূল্য দেওয়া থাকলে লাভের বা ক্ষতির পার্সেন্টেজ দেওয়া থাকলে কিভাবে বিক্রয় মূল্য বের করা যায়। সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার কথাটা লিখেন, সবাই ক্লিয়ার যদি হয়ে থাকে। রাইট, সুন্দর। আচ্ছা, এখানে এই টাইপের অঙ্ক করতে অনেকে এই অঙ্কটাতে ঝামেলায় পড়ে, 101 নম্বর অঙ্ক। আচ্ছা, এই 101 নম্বর অঙ্কটা আমরা একটু চেষ্টা করি, ঠিক আছে? দেখেন, টাকায় 5টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টি দরে বিক্রয় করলে 125% লাভ হবে? এইটার একটা শর্টকাট নিয়ম অনেকেই এইভাবে করে চিন্তা করে, 125%-এর মান 5টি হলে 100%-এর মান কত? এই শর্টকাটের প্রয়োজন নাই। আপনি জাস্ট
আপনি জাস্ট এই শর্টকাটের কোনো প্রয়োজন নাই, কারণ ওই শর্টকাটটা শুধু এক্স্যাক্টলি এই টাইপের অঙ্কের জন্য প্রযোজ্য। একটা অঙ্কের জন্য একটা শর্টকাট মনে রাখার কোনো লজিকই নাই, একটা অঙ্কের জন্য একটা শর্টকাট মনে রাখার। আপনি বেসিক নিয়মে করেন, বেসিক নিয়মে করেন, একটু 10 সেকেন্ড বেশি লাগুক। আমি যে অঙ্কটা যে নিয়মে করাইলাম সব অঙ্ককে এই নিয়মই মনে করেন, তাহলেই আপনাদের জন্য ইজি হবে জিনিসটা। সেটা কি, টাকায় 5টি দরে লেবু ক্রয় করে কয়টি দরে বিক্রয় করলে আমাদের 25% লাভ হবে। তাহলে এখানেও দেখতেছি আমরা 25% লাভের বিষয়। এখন আমি যে ক্রয় করছি সেটা কয় টাকায়? আচ্ছা, একজন কোশ্চেন করছে, খুবই চমৎকার একটা কোশ্চেন করছে, আমি এই কোশ্চেনটাকে লাইক করি, যে উনি বলছে রিটেনে আমি যদি এই একটির দাম এটা যদি না লিখি তাহলে কোনো প্রবলেম হবে কিনা। অ্যান্সার হচ্ছে অ্যাবসোলুটলি কোনো প্রবলেম হবে না, অ্যাবসোলুটলি। শুধু এইটা না, আপনি এইখানে এইটারও দাম লেখার প্রয়োজন নাই। আপনার রিটেন মনে রাখবেন, প্রতিটা চাকরির রিটেনে, প্রতিটা চাকরির, আমাদের ইউনিভার্সিটি যারা স্যাররা আছেন তাদের সাথে আমার বিভিন্ন সময় কথা হয়, যারা যত লাইন গ্যাপ দিয়ে অঙ্ক করতে পারবে আরও বেশি মানে ওরা তত খুশি হয়। ডেফিনেটলি আপনি ক্রয় মূল্য এত টাকা, বিক্রয় মূল্য এত, এর 125%ও দিতে পারেন, এটাও দিতে পারেন দিয়ে 30 টাকা। তাহলে এটা তো বোঝা গেল এটা কয়টার ক্রয় মূল্য। এটা যদি ওখানে যদি বুঝতেই পারতেছেন 12টি বিক্রয় মূল্য, তার মানে আপনি ডিরেক্টলি যদি এটা লিখতে পারেন যে 20টির বিক্রয় মূল্য হবে 20/12, যেহেতু 12টার বিক্রয় মূল্য ছিল, ইন্টু 20 যদি দিতে পারেন, অ্যাবসোলুটলি আপনার জন্য কারেক্ট। এটা আরো বেটার আপনার জন্য। ঠিক আছে, সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করা কিন্তু যাবে না। চমৎকার একটা কোশ্চেন বলছেন যে একটি প্রয়োজন আছে কিনা, কোনো প্রয়োজন নাই। এটা জাস্ট বোঝার জন্য, এটা জাস্ট কি বোঝার জন্য, এটা বোঝার জন্য। এবং এই জিনিসটাই একটির মূল্য কত এইটা আমরা বলি, এইটা হচ্ছে ক্লাস 7/8 পর্যন্ত একটি দেওয়া থাকে। এই বছরে ক্লাস 8-এ যারা আছে তাদের জন্য বইয়ের মধ্যে অনেক জায়গা আছে যেটাতে একটি বলতে একটিটা নিরুৎসাহিত করা হয়েছে, একটির লেখারই প্রয়োজন নেই। এটা মনে মনে চিন্তা করবে যে হ্যাঁ একটার দাম হবে 30/12, অতএব 20টার দাম হবে এটা, একটির দাম, ওটা মনে মনে চিন্তা করবে। ক্লাস 8-এর পর থেকেই এই জিনিসটা মনে মনে হয়ে যাবে। ক্লাস 4 বা 5-এর জন্য ঐকিক নিয়ম যে একটি করব তারপরে এইটাতে আসবো। কথাটা কি বুঝছি? কথা বুঝছি? টাইম নষ্ট করা যাবে না। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে। টাকায় 5টি দরে লেবু ক্রয় করে। আচ্ছা, এখানে দেখেন তো টাকায় মানে কি আসলে? টাকায় মানে 1 টাকায় না, 1 টাকায় 5টি লেবু ক্রয় করে 1 টাকায় কয়টা দরে বিক্রয়, 1 টাকায় কয়টি দরে বিক্রয় করলে, 1 টাকায় কয়টি দরে বিক্রয় করলে আপনার আসলে 25% লাভ হবে। তার মানে এখানে ক্রয় মূল্য ছিল 1 টাকা, কয়টির? 5টির ক্রয় মূল্য ছিল 1 টাকা। তো আপনি যদি চিন্তা করেন যেখানে কিন্তু ক্রয় মূল্য 1 টাকা ছিল, উদ্যোগ টাকায় মানে কিন্তু 1 টাকায়, তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে আমার 1 টাকা। ক্রয় মূল্য কয় টাকা? ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। আচ্ছা, 1 টাকা ক্রয় মূল্য, আমি কি বলছি? 25% লাভে। তাহলে 25% লাভে বিক্রয় মূল্য কত? 25% লাভে বিক্রয় মূল্য 1 টাকা হচ্ছে ক্রয় মূল্য প্লাস 1-এর 25%, প্লাস হচ্ছে 1-এর 25%। তার মানে 1 প্লাস 1 মানে 1, এর মানে গুণন 25% মানে 25/100। তাহলে 1 প্লাস 25কে 100 দিয়ে যদি ভাগ করি, আমরা জানি কোনো কিছু 1 দিয়ে গুণ করলে তো সেমই জিনিস, 25কে 100 দিয়ে ভাগ করলে কি 2 ঘর আগে দশমিক আসবে। তার মানে 25-এর ডান পাশ থেকে 2 ঘর আগে দশমিক আসা মানে 0.25। যেহেতু দশমিকের আগে কিছু নাই, 0.25। তাহলে 1-এর সাথে 0.25 যোগ করলে হবে 1.25 টাকা। তার মানে আমরা বলতে পারি 25% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 1.25 টাকা। এই জিনিসটাই একটু আগে একজন বলল যে স্যার 125% লেখা যাবে কিনা। এইটার কিন্তু বিকল্প নিয়ম, এইটুক লাইনের বিকল্প নিয়ম যে 25% লাভে বিক্রয় মূল্য একবারে ওইভাবে লেখা যায় যে 25% লাভে বিক্রয় মূল্য 1-এর, যেহেতু ক্রয় মূল্যকে আমরা 100% ধরে নিই, 100 প্লাস 25% মানে 125%, তাহলে 1 মানে 1, 125% মানে 125/100। তাহলে 125কে 100 দিয়ে ভাগ করলে 1.25 টাকা আসে।
তো এইটা দিয়ে যদি আমি বুঝাই তাহলে অনেকেই অনেক টাইপের কোশ্চেন করা শুরু করবে, স্যার 125 কই পাইলেন, স্যার 125 কই পেলেন। তাহলে আবার ওই একই কথা বলতে হবে, 25% দিলে লাভের পরিমাণ বের হবে, আর 125% দিলে আপনার পুরোপুরি বিক্রয় মূল্যটা বের হবে। তাহলে আমাদের দেখতে হবে যে আমরা লাভের পরিমাণ চাচ্ছি নাকি বিক্রয় মূল্য চাচ্ছি। এক সেকেন্ড, লক করে দেব, লক লক। তাহলে আমাদের সিস্টেমটা হচ্ছে যে আমরা লাভের পরিমাণ চাচ্ছি নাকি বিক্রয় মূল্য চাচ্ছি। যদি বিক্রয় মূল্য চাই তাহলে 125% ডিরেক্টলি দেওয়া যায়। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য যে 1.25 টাকায়, এটা কয়টার জন্য? দেখেন, আপনি 5টা কিনছিলেন 1 টাকায়, তার মানে আমার যদি 25% লাভ করতে হয়, এই 5টাকে বিক্রি করতে হবে 1.25 টাকায়। মানে 1 টাকায় আমি কিনছিলাম, কিন্তু আমি দেখলাম যে 25% লাভ করতে হইলে 1.25 টাকায় আমাদেরকে আসলে কি এই 5টা বিক্রি করতে হবে, এই 5টা আসলে বিক্রি করতে হবে। যেহেতু আমি 1.25 টাকায় আমি কি করতে চাই, যেহেতু আমি 25% লাভ করতে চাই, তাহলে 1.25 টাকায়, দেখেন ব্যাপারটা বুঝেন, 1.25 টাকায় আমি আসলে বিক্রি করতে চাই কয়টা, কয়টা দেখেন, খেয়াল করেন, 5টা। 1.25 টাকায় আমি বিক্রি করতে চাই 5টা। আমাকে বলছে টাকায় কয়টি বিক্রি করলে, টাকায় কয়টি আমি বিক্রি করতে চাই। কোশ্চেন কি, যে টাকায় কয়টা দরে বিক্রি করতে হবে আমাকে 25% লাভ করতে হলে, মানে 1 টাকায় কয়টি আমি আসলে বিক্রি করব। তার মানে আমি বলতে পারি যে 1.25 টাকায় আমাকে বিক্রি করতে হবে, যেহেতু 1 টাকায় আমি ক্রয় করেছিলাম 5টি, তাহলে 1.25 টাকায় বিক্রি করতে হবে এই 5টি, বিক্রি করতে হবে হচ্ছে 5টি। তাহলে আমার টাকায় মানে 1 টাকায় কয়টি বিক্রি করতে হবে সেটা আমার লাগবে। তার মানে 5 ভাগ 1.25, 1.25টি। 5কে 1.25 দিয়ে ভাগ করলে কি হয়, এই ভাগগুলো কিন্তু আমরা ওই যে বাস্তব সংখ্যার অঙ্কে আবার শিখবো যে 5কে 1.25 দিয়ে কিভাবে ভাগ করতে হয়। তারপরও আপনাদেরকে শতকরা অঙ্ক করার সময় অনেক ভাগ শিখাইছি না, শেখানোর বিষয়টা কিভাবে বলছিলাম, এই দশমিক উঠে গেলে দশমিকের জন্য একটা 1 যাবে উপরে, দশমিকের পরে জয়টা ডিজিট তয়টা শূন্য যাবে এই ডান পাশে, দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে জয়টা ডিজিট তয়টা শূন্য। যদি নিচে উঠে তাহলে উপরে এই জিনিসগুলো হবে, যদি উপর থেকে উঠে তাহলে নিচে আসবে। এগুলো আমি শিখাইছিলাম, এই জিনিসগুলো আরও শিখবো আমরা দশমিকের অঙ্ক যখন করব। আচ্ছা, 5 একে 5, 5 25-এ 125, 25 একে 25, 4 25-এ 100, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 4টি, তার মানে টাকায় হবে 4টি। তো এইটা একটা নিয়ম। আর এই ধরনের অঙ্ক করার একটা সহজ শর্টকাট হচ্ছে, যদি টাকায় টাকায় এইভাবে করে চায় এবং এত পার্সেন্ট যদি চায়, এটার একটা সুপার শর্টকাট হচ্ছে, শর্টকাটটা হচ্ছে এরকম যে আপনি দেখবেন যদি 25% যেহেতু লাভ আছে, 25% লাভে আমাদের এইটা আসবে 125%, এই 125%-এর মানটা আমরা দিয়ে দিব, 125%-এর মান দিয়ে দিব হচ্ছে 5টি, আর আমাকে বের করতে হবে 100%-এর মান। তাহলে 25%-এর মান যদি 5টি হয়, 1%-এর মান হবে 5 ভাগ 125, 100%-এর মান হবে 5 গুণন 100 ভাগ হচ্ছে 125। তার মানে 25 দিয়ে কাটাকাটি করলে 5 25-এ 125, 4 25-এ 100, 5 আর 5 কাটাকাটি গেল, তার মানে হবে 4টি। এটা হচ্ছে একটা সুপার শর্টকাট, মনে থাকলে থাকলো, না থাকলে নাই। তবে আপনাদের এই নিয়মটাই, যে লিখিত যে নিয়মটা আছে, এটা মনে রাখার চেষ্টা করবেন। এই লিখিত নিয়মটা খুবই সহজ, এখানে জাস্ট একটু কাটাকাটির জন্য আপনাদের কাছে মনে হইতে পারে বড়, মানে লিখিত নিয়মটা আরেকবার মনে করাই দিই যে লিখিত নিয়ম মোটেও কঠিন না, একটু আমি বলে দিই। লিখিত নিয়ম, অনেকে লিখিত নিয়ম মুখে মুখেও করতে পারে। সেটা কিভাবে, যে এখানে কয় টাকা আছে ক্রয় মূল্য 1 টাকা, 25% যদি লাভ করি আমরা, 1 টাকার 25% মানে হচ্ছে 25 পয়সা। অ্যাকচুয়ালি 1 টাকার 25% মানে 25 পয়সা, মানে 0.25 টাকা। তাহলে লাভ যদি করি 0.25 টাকা, তাহলে 1 টাকা তো ক্রয় মূল্য, তাহলে 0.25 টাকা লাভ করলে আমাদের বিক্রয় মূল্য হবে 1.25 টাকা হবে আমাদের বিক্রয় মূল্য। তার মানে 1.25 টাকা আমাকে বিক্রি করতে হবে 5টি, যদি আমি 25% লাভ করতে চাই। তাহলে 1.25 টাকায় বিক্রি করতে হবে 5টি, 1 টাকায় কতটি, তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে, উপরে যাবে 5, নিচে আসবে 1.25। এটা দশমিকটা উঠে গেলে দশমিকের জন্য একটা 1, তারপরে 2টা শূন্য, কাটাকাটি করলে 4 25-এ 100, 5 25-এ 125, 5 5 কেটে গেল, 4 টাকা হবে অ্যান্সার। মোটেও কঠিন না, মানে নর্মাল নিয়মটাও মোটেও কঠিন না, ঠিক আছে, নর্মাল নিয়মটাও মোটেই কঠিন না।
ক্লিয়ার? বুঝেছি? ওকে। আচ্ছা, আজকে আর আমি জুমের সুযোগটা দিচ্ছি না। আমি তো বলেইছিলাম যে শতকরা লাভ ক্ষতি সুদ কষার পরে আমি জুমে কোশ্চেন করার সুযোগ দিব। জুমের পাসওয়ার্ডটা অনেকেই আমাকে বলেছে যে আজকে হঠাৎ করে জুমে অনেকে প্রিপেয়ার্ড হয়ে আসে নাই। জুমের আইডি এবং পাসওয়ার্ডটা আমি গ্রুপে শেয়ার করছি, আপনি একটু দেখেন। আপনারা আইডি এবং পাসওয়ার্ড আমি গ্রুপে শেয়ার করছি, আপনারা সবাই এটা টুকে রাখেন। আমাদের যখন সুদ কষা বা মুনাফার অঙ্কগুলো শেষ হয়ে যাবে, তারপরে আমরা আপনাদেরকে আমি একটা প্রবলেম খাতা তৈরি করতে বলেছিলাম। সেই প্রবলেম খাতার মধ্যে আপনাদের শতকরা লাভ ক্ষতি সুদ কষার সবগুলো প্রবলেমগুলা, মানে সবগুলা প্রবলেমগুলা আপনারা টুকে রাখবেন। আমি জুমে আপনাদের কথাও শুনবো আপনাদেরকে। তাছাড়াও আপনাদেরকে আমার ওয়েবসাইটে একটা প্রবলেমের একটা আমি মানে প্রবলেমগুলা আপনি ওয়েবসাইটেও বলতে পারবেন। আচ্ছা, আমি এখানে বলে দেই যে আপনার যে প্রবলেমগুলো থাকবে, যেগুলো নিয়ে আমার সাথে ডিসকাস করতে চান, অনেকেই আছে ডিসকাস করতে চায় আমার সাথে, যে প্রবলেমগুলো আমি করিয়েছি তার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেটা আমরা জুমেও ডিসকাস করব। সেগুলো আমাদের ওয়েবসাইটে দিলে, ওয়েবসাইট থেকে যদি কিছু সলভ দেওয়া যায় ওয়েবসাইটেও আমরা সলভ করব। তো এইটা হবে হচ্ছে আমাদের প্রবলেম সলভিং, ঠিক আছে? প্রবলেম সলভিং। এতে করে আমাদের এই ক্লাসগুলা খুবই হেল্পফুল তো হচ্ছেই, কিন্তু তার সাথে আপনাদের একটা স্যাটিসফ্যাকশনও থাকবে আমার সাথে মাঝে মাঝে কথা বলার একটা কথা বলে। আপনাদের যেহেতু অনেকেই বলেন যে আমার সাথে কথা বলে কিছু প্রবলেম সলভ করার জন্য, তো সেটা যদি করতে চান সেটার জন্য আমি জুমের আইডি আর পাসওয়ার্ডটা অবশ্যই রেখে দিবেন, ঠিক আছে? স্যার ঈদের বন্ধ 4th এডিশন কি বের হয়েছে কিনা? না, আমাদের ম্যাজিক ম্যাথ, বেসিক টু ম্যাজিক ম্যাথের 4th এডিশন বের হয়নি, ঈদের পরে বের হবে। তবে আমাদের 3rd এডিশন থেকেই কিন্তু এইখানে যতগুলা কোশ্চেনগুলো দেখতেছেন, এই যে নাম্বারটা, এই নাম্বারগুলো কিন্তু সব বেসিক টু ম্যাজিক ম্যাথের 3rd এডিশনের। এটা কিন্তু বেসিক টু ম্যাজিক ম্যাথের 3rd এডিশন, এবং এই 3rd এডিশনের অনুসারেই পুরা আমাদের এই কোর্সটা চলবে, 3rd এডিশনের নাম্বার অনুসারেই, ঠিক আছে? আমাদের ঈদের পরে যদিও 4th এডিশন বের হবে, 3rd এডিশন এর উপরেই সব কিছু চলবে। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।